আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। সম্মানিত সুধী, আবৃত্তি গান ও গল্পের সাংস্কৃতিক আড্ডায় প্রতিদিনের ন্যায় স্বাগত জানাচ্ছি আমি আলভিন আহিয়ান আবৃত। আমার সাথে আজকে যুক্ত আছেন বাংলাদেশের কোটি মানুষের প্রাণের স্পন্দন, যার শিল্পী সত্তা, যার অভিনয় গুণ ছড়িয়ে গিয়েছে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন দেশবরেণ্য অভিনয় শিল্পী, চিত্রশিল্পী ও সঙ্গীত শিল্পী চঞ্চল চৌধুরী। চঞ্চলদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আপনার সময়গুলো কিভাবে কাটছে, আপনার মতো করে দাদা আপনি যদি শুরু করেন। প্রথমেই বিশ্লেষণ মিডিয়া এবং মাদারীপুরবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই সময়টা আসলে কারোরই ভালো যাচ্ছে না। আমরা সবাই একটা দুঃসময় পার করছি, শুধু আমাদের দেশ না, সারা পৃথিবী একটা দুঃসময় পার করছে। এই দুঃসময়ের মধ্যে আমাদের যুদ্ধ হচ্ছে করোনার বিরুদ্ধে। আমরা সুস্থ থাকার জন্য আমরা লড়াই করছি, সচেতন থাকার জন্য আমরা চেষ্টা করছি। তা সেই সচেতনতাটা কাঙ্ক্ষিত যে পরিমাণ হলে পরে, মানে মানুষ যে লেভেল পর্যন্ত সচেতন হলে পরে হয়তো ভালো হতো বা করোনাকে খুব সহজেই আমরা বিদায় জানাতে পারতাম, সেই বিষয়টি দুঃখজনকভাবে হলেও সত্য যে আসলে হয়ে ওঠেনি। যে কারণে এখন এই সময়ে এসে দেশের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা প্রতিদিন এবং মৃত্যুর সংখ্যাও সর্বোচ্চ। তা সেই সময়ে এসে ভালো থাকার তো কোনো কারণই নেই। এতদিন এই ভাইরাসটা দূরে দূরে ছিল, এখন অনেকেরই ঘরে প্রবেশ করেছে। যেমন আমারও আত্মীয় পরিজন মিলে অনেকেই আক্রান্ত, আমার বন্ধু বান্ধব, সবকিছু মিলিয়েই খুবই দুর্বিষহ একটি সময় আমরা সবাই পার করছি। যারা এই আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা, এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। সেই সঙ্গে এই করোনার কারণে আজ 4 মাস প্রায় হয়ে গেল দেশের অর্থনীতির চাকা একেবারেই ধরতে গেলে পরে বন্ধ, এখন টুকটাক আবার ঘুরতে শুরু করেছে। যে কারণে প্রচুর মানুষ, কোটি কোটি লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মানুষের অসহায়ত্বের জায়গা এত বেড়েছে যে সেই অসহায় মানুষগুলোর প্রতি ব্যথী হয়ে যেন প্রত্যেকটা মানুষ তাদের পাশে দাঁড়ান। এই হচ্ছে সার্বিকভাবে নিজের অবস্থা, এবং সমস্ত অবস্থায় বললাম আর কি। খুব বেশি আমরা কেউই ভালো নেই, কিন্তু ভালো থাকার চেষ্টা করছি। এই জি দাদা, শুনছিলাম। আসলে আমরাও জানি আপনার পরিবারের অনেকেই আসলে করোনা আক্রান্ত। আপনি এমনিতে অনেক ব্যস্ত একজন মানুষ, তার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আসলে আনন্দিত এবং গর্বিত আজকে আপনার মতো একজন মানুষকে পেয়ে। দাদা, আপনার কাছে অনেক কথা শুনবো, তার আগে সচেতনতামূলক একটি ভিডিও আপনি যেটি করেছেন সেরকম একটি ভিডিও আমরা দেখে আসবো। ঠিক আছে। সামাজিক হয়রানি, হেনস্থা এবং অমানবিক আচরণের কারণে অনেক করোনা রোগী রোগের লক্ষণ গোপন করতে বাধ্য হন। এতে করে আক্রান্ত ব্যক্তি নিজেও ক্ষতিগ্রস্ত হন, আবার তার মাধ্যমে অন্যরাও সংক্রমিত হয়। করোনা রোগী ও তার পরিবারের সাথে দায়িত্বশীল আচরণ করুন। নিজের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে যতদূর পারেন সহায়তা করুন। আশ্বাস দিন, অহেতুক সন্দেহ নয়, বিরূপ আচরণ নয়, মানবিকতা ও মমতার হাত বাড়িয়ে দিন। করোনায় আক্রান্ত কেউ যেন মানসিকভাবে ভেঙে না পড়ে, সামাজিক অপবাদের শিকার না হয় বা অন্য কোনো সমস্যায় না পড়ে। এসব নিশ্চিত করা মানুষ হিসেবে আমাদের সবার দায়িত্ব। মনে রাখবেন, আপনিও এই রোগে আক্রান্ত হতে পারেন। রোগ হওয়া অপরাধ নয়। আপনি পাশে থাকলে জিতে যাব আমরা। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখে আসলাম একটি সচেতনতামূলক ভিডিওর কিছুটা অংশ বিশেষ। তো চঞ্চলদার কাছে এই মুহূর্তে জানতে চাই, আসলে আমরা জানি কয়েকদিন আগে একটি লাইভে আপনি এসেও বলেছিলেন যে আপনি আসলে একটি মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছেন, চাচা সম্ভবত শিক্ষকতা করতেন, এরকম কিছু কথা বলছিলেন। তো আপনার ছোট থেকে দাদা ইচ্ছা ছিল যে আপনি একজন অভিনেতা হবেন। তো ছোট থেকে
এই পর্যন্ত আমরা যে চঞ্চল চৌধুরীকে দেখতে পাচ্ছি, তার ছোট একটি গল্প যদি আমাদের সাথে একটু হলেও শেয়ার করতেন দাদা, যে কিভাবে স্বপ্নটা আপনার বাস্তবায়ন হলো, কিভাবে শুরু করেছিলেন, তার কিছুটা হলেও যদি আমাদের দর্শকদের এবং আমাদের উদ্দেশ্যে বলতেন। আমার পাবনা জেলার কামারহাট গ্রামে আমার জন্ম, নাজিরগঞ্জ ইউনিয়ন। সেখানেই আমার স্কুল পর্যন্ত সেখানেই পড়াশোনা করা, তারপর রাজবাড়ী কলেজ। ছিল না, অভিনয়টা ভালো লাগতো, ছবি আঁকা ভালো লাগতো, গান শুনতে ভালো লাগতো, অভিনয় দেখতে ভালো লাগতো। নিজে একদিন অভিনয় করব বা হব, সেটা হয়তো প্রত্যেকের মনের মধ্যেই একটা স্বপ্ন বাস করে, একটা হিরো বাস করে, যে আমি যখনই কেউ সিনেমা দেখে অথবা নাটক দেখে, নিজেকে কিন্তু সেই নাটক বা সিনেমার কোনো একটি পছন্দের চরিত্র মনে করে সে গল্পটার সঙ্গে মার্চ করে। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই এটা আহ, এটা একটা ধরন, মানে সবাই তাই করে। আমরা যখন সিনেমা দেখি তখন মনে হয় যে সেই ছোটবেলায় যখন উত্তম কুমারের সিনেমা দেখতাম, উত্তম সুচিত্রার, আমি অনেক ছোটবেলা থেকে, তখন ভিসিআর এর যুগ আর কি। তা গ্রামে ভিসিআর ভাড়া করে নিয়ে টেলিভিশন দিয়ে আমরা দেখতাম। তো তখন ওই ছবিগুলো দেখে মনে হতো যে আমি নিজে উত্তম কুমার। ওই যে বললাম, স্বপ্নের মধ্যে লালন করে, কিংবা যেই দেখুক না কেন সেই ওই উত্তম কুমারের চরিত্রে নিজেকে কল্পনা করে, কিংবা পছন্দের চরিত্র বা যে সিনেমা দেখতে বসুক। তা এইরকম আর কি, এইভাবে মোট কথা হচ্ছে ভালোবাসা, যে এই অভিনয়টিকে আমি ভালোবাসি ছোটবেলা থেকেই। আমি অভিনয় করব বা করি বলে না, আমি নাটক, সিনেমা অথবা গান, আবৃত্তি, এগুলো আমি পছন্দ করি। আমি কোনোদিন সঙ্গীত শিল্পী হব তার জন্য আমি কোনো কিছু করিনি। আর কিছু একটা করতে হলে পরে আসলে প্রথম শর্ত সেটাকে ভালোবাসতে হয়। সেই ভালোবাসা থাকলে পরে একজন অভিনয় ভালোবাসে অথবা সিনেমা দেখতে ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, তার মানে এই নয় যে তাকে সিনেমার হিরো হতে হবে অথবা সেই বইয়ের লেখক হইতে হবে, ব্যাপারটা তা না। এটা ভালোবাসার কারণে হয় কি, তার একটা আলাদা মনোজগৎ তৈরি হয়, এবং সেই জগতে বিচরণ করলে অন্য 10জন মানুষের চাইতে সে নিজেকে আলাদাভাবে প্রমাণ করতে পারে। এবং তার মেধা, মনন, চিন্তা ভাবনা, দর্শন সবকিছুই অন্য মানুষ থেকে একটু আলাদা হয়। এবং যে মানুষগুলো আমার মনে হয় যে সমাজের অনেক সংবেদনশীলতা প্রকাশ করে, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ায়, কারণ এক ধরনের ওই কালচারাল অ্যাক্টিভিটিস গুলোর সাথে থাকতে থাকতে অথবা এগুলোকে ভালোবাসলে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এবং সেটা হচ্ছে মানবতার শিক্ষা, মানবতার শিক্ষা, মানুষের কাছে থাকার, পাশে থাকার শিক্ষা। এবং এইসব চিন্তাগুলোই আসলে ছোটবেলা থেকে ছিল। তা ছবি আঁকা পছন্দ করতাম, টুকটাক আঁকতে ভালো লাগতো। পরে চারুকলায় এসে ভর্তি হয়েছিলাম, চারুকলাতে, ঢাকা ইউনিভার্সিটিতে। তারপর গানটা শেখা হয়নি কখনোই, শুনে শুনে যতটুক নিজের প্রয়োজনে অথবা আমার অভিনয়ের প্রয়োজনেও তো আসলে গান লাগে। অভিনয় একটি সমন্বিত শিল্প, শুধুমাত্র অভিনয় যে আর কিছুই সে জানলো না বা ধারণা থাকলো না, জানা বলতে একদম ওই রকম না যে একদম মাস্টার হতে হবে, গানের মাস্টার অথবা কি বলবো, মানে অনেক শিল্পের সমন্বয় হচ্ছে অভিনয় শিল্প। তো সেই জায়গায় অ্যাটলিস্ট কিছু ধারণা থাকতে হয়, সেই ধারণাগুলো নেয়ার চেষ্টা করেছি। এবং এই ছবি আঁকা থেকেও আমার অভিনয়ের জন্য অনেক আমি উপাদান পেয়েছি, যেটা আমার হয়তো, আমি যদি ছবি আঁকার উপর পড়ালেখা না করতাম, তাহলে হয়তো আমার অভিনয় করে আমি যতটুকু অর্জন করেছি বা যে জায়গায় পৌঁছাতে পেরেছি, এটা আমার জন্য হয়তো আরো বেশি সময় সাপেক্ষ হতো, বা আদৌ হতো কিনা সেটাও আমার মনে হয়। এইসব কারণে এটা আসলে, এখন তো অনেকেই অভিনয় করতে চান হিরো হওয়ার জন্য। তা আমি যখন অভিনয় করি না, তখন শুধুমাত্র থিয়েটার করি, তখন শুধুই আমার ভালো লাগা থেকে আমি থিয়েটার করতাম, যে একটা ভালো কাজের সঙ্গে থাকি, নিজেকে একটু মানসিকভাবে, মানবিকভাবে অন্যরকম মানুষ হিসেবে তৈরি করি, যেটা আমার পরবর্তীকালের আমার প্রত্যেকটি কর্মকাণ্ডের সঙ্গে যেন সেটা ছাপ থাকে। এটা তার মানে এখন যারা এই চিন্তা করে যে হিরো হওয়ার জন্য, সুপারস্টার হওয়ার জন্য তারা অভিনয় করবে, এই চিন্তা থেকে আমি অন্তত শুরু করিনি। এবং যারা এখনো ভাবেন এইভাবে যে সুপারস্টার হবে, যে কারণে অনেকেই নানানভাবেই এখন স্টার হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন, কিন্তু মূল কথা হচ্ছে সেটা কাজটাকে আগে ভালোবাসতে হবে, সাধনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কিছু অর্জন করতে হবে, তারপর হচ্ছে কাজটি, তারপর অভিনয় বলি অথবা গান বলি, সবকিছুই সাধনার, মানে এগুলো গুরুমুখী বিদ্যা। তো এগুলো শুধু ইচ্ছা দিয়ে হয় না, ইচ্ছার সাথে সাথে নিজেরও সেই কিছু যোগ্যতা থাকতে হয়, সেটা সৃষ্টিকর্তা প্রদত্ত, সেই সাথে নিজের চর্চা এবং সাধনা, তারপরে হয়তো একটা জায়গায় পৌঁছানো যায়। এবং সততাটা খুবই
প্রয়োজন। একটা অসৎ মানুষ কখনো বড় শিল্পী হতে পারে না। তা যারা শিল্পী না হয়ে শুধুমাত্র এই স্টার বা তথাকথিত একটি জায়গায় গিয়ে পরিচিতি লাভ করতে চান, আমার মনে হয় যে তাদের দিয়ে আসলে প্রকৃত শিল্প চর্চাটি হবে না। এই জি, আসলে শুনছিলাম দাদা যখন কথা বলছিলেন, আসলে মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। দাদা ভালোবাসার একটি কথা বলেছেন, আমরা কিন্তু দাদা ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি কমেন্ট বক্সের মাধ্যমে। যখন থেকেই শুনেছে মানুষজন মাদারীপুরবাসী যে আজকে আমাদের সাথে চঞ্চল চৌধুরী যুক্ত হয়েছেন, তখন থেকেই কিন্তু অন্যরকম একটি ভালোবাসা তৈরি হয়েছে। এবং কিছু কমেন্টস আমি এই মুহূর্তে পড়ে আসতে চাই যারা আমাদের সাথে কমেন্টে যুক্ত আছেন। আমাদের সাথে সীমা সাহা, তিনি মাদারীপুরের একজন সঙ্গীত শিল্পী, তিনি লিখেছেন অনেক শুভকামনা। সৌমিত্র সাহা, তিনি লিখেছেন অনেক শুভকামনা। ইমরানুর রহমান, তিনি লিখেছেন বেস্ট উইশেস। আফরোজ জাহান ঝুমুর, তিনি লিখেছেন আবৃত্তি শিল্পী মাদারীপুরের, তিনি লিখেছেন স্বাগতম। সানিয়া সুলতানা, তিনি লিখেছেন আমার পছন্দের একজন মানুষ। আয়েশা সিদ্দিকা, তিনি লিখেছেন সবাইকে দারুণ লাগছে। আশরাফুজ্জামান পিনু, তিনি লিখেছেন বিশ্লেষণ মিডিয়াকে ধন্যবাদ, উপভোগ করছি। চঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা। আবরার হাসান তানবীর, তিনি লিখেছেন অনেক অনেক শুভকামনা রইল। অমৃতা অমি, তিনি লিখেছেন মাদারীপুরবাসীর পক্ষ থেকে স্বাগতম। মেহেদি ফরিদ, তিনি মাদারীপুরের সন্তান, ছায়ানটে আছেন, তিনি লিখেছেন শুভেচ্ছা। আয়েশা সিদ্দিকা, তিনি লিখেছেন আজ ভীষণ ভালো লাগছে চঞ্চল চৌধুরীকে দেখে। স্মৃতি সরকার অনুরোধ, তিনি লিখেছেন আপনার অভিনয় খুবই ভালো লাগে। রাজেশ দাস, তিনি লিখেছেন শুভকামনা দাদা। জোহান মৃদুল, তিনি লিখেছেন আমার ফেভারিট অ্যাক্টর। আয়েশা সিদ্দিকা, তিনি লিখেছেন আমার প্রিয় তারকা চঞ্চল চৌধুরী। হাসান মিলন, তিনি মাদারীপুর জেলার কালচারাল অফিসার, তিনি লিখেছেন ভীষণ ভালো লাগছে দাদাকে শুভেচ্ছা। প্রকাশ কুমার বিশ্বাস, তিনি লিখেছেন অনেক শুভকামনা আর ভালোবাসা দাদা, আপনি এবং আপনার পরিবারের সকলকে। RTN রাকিবুল হাসান খোকন, তিনি লিখেছেন সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি। তাপস মণ্ডল, তিনি লিখেছেন মাদারীপুরবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন দাদা। সাইফুল হাসান মিলন, তিনি আবারও লিখেছেন জেলা শিল্পকলা একাডেমি মাদারীপুরের পক্ষ থেকে দাদাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কামরুল হাসান, তিনি লিখেছেন আমার খুব প্রিয় একজন অভিনেতা, ধন্যবাদ বিশ্লেষণকে তার মতো একজন গুণী ব্যক্তিত্বকে অতিথি হিসেবে উপস্থাপন করবার জন্য। মাহমুদুল জাহাঙ্গার আলী, তিনি লিখেছেন ভাইয়ের জন্য ভালোবাসা চিরদিন। অর্পিতা দে, তিনি লিখেছেন প্রিয় অভিনেতা, অনেক শুভকামনা। আবরার হাসান তানভীর, তিনি লিখেছেন আমার পছন্দের একজন অভিনেতা, বিশ্লেষণ মিডিয়াকে ধন্যবাদ এমন একজন খ্যাতিমান অভিনেতাকে লাইভ আড্ডায় আনার জন্য, আর মাদারীপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন। আসলে অভিনন্দন আমাকে না, অভিনন্দন আসলে কৃতজ্ঞতা সবকিছুই আমাদেরকে না, চঞ্চলদাকে দেওয়ার দরকার, কারণ তিনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আমরা কৃতজ্ঞ এবং ধন্য হয়েছি মাদারীপুরবাসী এবং বিশ্লেষণ মিডিয়া। আঞ্জুমান জুলিয়া, তিনি লিখেছেন খুবই অভিনন্দন, খুবই মনোপ্রিয় শিল্পী। SK মোস্তাফিজুল হক, তিনি লিখেছেন সুন্দর পরিবেশন। MD শহীদুল ইসলাম, তিনি লিখেছেন অভিনন্দন মাদারীপুরবাসীর পক্ষ থেকে। RTN রাকিবুল হাসান খোকন, উপস্থাপক আলফিন আহিয়ান গতকাল ধারণা দিয়েছিলেন, অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, আমরা দর্শকদের উদ্দেশ্যে বলেছিলাম যে আজকে এমন একজন ব্যক্তি থাকবেন যিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এটা আমি আসলে সবার প্রতি কৃতজ্ঞতা, মাদারীপুরবাসী সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমার কি বলবো, আমি জোরহাত করছি, আপনারা আমাকে এত ভালোবাসেন বা এই যে দু একটি লাইন আমার জন্য ভালোবেসে লিখছেন, আমি অনেক অনেক ভালো লাগছে। আসলে এই ভালো লাগাটুকুর জন্যই আমাদের এই পথ চলা, আপনাদের জন্যই কাজ করি। এবং মাদারীপুর তথা সারা বাংলাদেশের যারা দর্শক আছেন তাদেরকে যতদিন পর্যন্ত আসলে অভিনয় দিয়ে বা নিজের শিল্পকর্ম দিয়ে তৃপ্ত রাখতে পারবো বা তাদের ভালো লাগার জায়গায় কাজ করতে পারবো, তারা আমাকে ভালোবাসবেন এবং ততদিনই আমার সৌভাগ্য। যেদিন থেকে আমার মাথার উপর থেকে সারা দেশের মানুষ হাতটি তুলে নেবেন, সেটা আশীর্বাদ বা ভালোবাসার যেটাই হাত হোক না কেন, সেই জীবনের মূল্যটি আমার কাছে আর থাকবে না। তা সেই চেষ্টাটি সবসময় করি, দীর্ঘদিন যাবৎ অভিনয় করি। শুধু একটি দায়বদ্ধতা, সেটা হচ্ছে যে আমার যারা দর্শক সারা দেশব্যাপী বা সারা পৃথিবীব্যাপী যারা বাঙালি আছেন, যে যেখানে আছেন, কম বেশি সবাই যারা দেখেন, এরা যেন কখনোই রুষ্ট না হন আমার কাজ দেখে। অ্যাটলিস্ট ভালো না লাগলেও যেন খারাপ না লাগে, সেই চেষ্টাটি সবসময় করি। আর বিশ্লেষণ মিডিয়াকে অনেক ধন্যবাদ। আমি আসলে বেশ কয়েকবার আসার কথা বলে আসবো করে, কারণ আসলে প্রাকৃতিক যে এটা তো প্রাকৃতিক দুর্যোগ মানে বিশ্বব্যাপী যেটা চলছে, এর কারণে আসলে মন মানসিকতা ভালো নেই, না হলে হয়তো অনেক আগেই আসতাম। আর 3-4 মাস ধরে তো এই ধরনের প্রোগ্রাম প্রচুর করেছি অনলাইনে, এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা
একদিনে 3-4টা প্রোগ্রামও করেছি, এবং একটাই উদ্দেশ্য ছিল যে আমি শিল্পী হিসাবে আমার যতটুকু সমাজের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা আছে সেটা আমি আমার জায়গা থেকে করতে থাকি, এবং আমি মানে স্বপ্রণোদিত হয়েই এই কাজটি করার চেষ্টা করেছি। নট দ্যাট যে এটা আমাকে কেউ বাধ্য করেছে। এবং এই 4 মাস যেভাবে মানুষকে একটু সচেতন করার জন্য, যে যদি আমার কথা শোনেন, এবং আমি খুব বিনীতভাবে আমি বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে ভাই বা বোন, আপনারা তো আমার অভিনয় যদি ভালোবেসে থাকেন, অ্যাটলিস্ট আমার রিকোয়েস্ট গুলো শোনেন, এই করোনাকালীন সময়ে একটু সচেতন হন, এই নিয়ম কানুন গুলো মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। একটা সময় বলতাম যে ঘরে থাকেন, কিন্তু তখন অনেকে আবার গালাগালিও পারতো যে ঘরে থাকবো তাহলে আমরা খাবো কি, এবং ব্যক্তিগতভাবে অনেকে আক্রমণ করে বসতো অনেক কিছু। আমি আমার ফেসবুক দিয়ে বা পেজ দিয়ে অথবা এই ধরনের অনলাইন আড্ডা দিয়ে, তারপর এটাকে আড্ডা বলা জানে না আসলে, কথোপকথন বা কথা বলা, মানুষের কাছে নিজের এই আমি কি বলতে চাই সেটা বলার চেষ্টা করে, এবং এই সুযোগগুলো যারা যারা যখনই আমাকে করে দিয়েছেন, অ্যাটলিস্ট আমি আমার দায়িত্বটি কিছুটা পালন করার চেষ্টা করেছি, যে আমার কিভাবে বলা উচিত বা মানুষকে সচেতন করা উচিত। সেই সঙ্গে অনেক ভিডিও বাইট দিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন, সরকারি সংগঠন, বেসরকারি সংগঠন, অনেক সংগঠনকে ভিডিও বাইট দিয়েও অনেক কথা বলেছি, তারা তাদের পেজ থেকে বা মানুষের সামনে প্রচার করার ব্যবস্থা করেছে। যদি মানুষ অ্যাটলিস্ট আমার এই রিকোয়েস্টে 4 মাসে আমি যেভাবে বলেছি, তাতে যদি 40 জন মানুষও যদি আমার কথার কারণে যদি সচেতন হন, আমি ভাববো যে এটা আমার সৌভাগ্য, বা আমার কথা শুনেছেন বা রেখেছেন। তা আমি আশা করি, মাদারীপুরে তো করোনার অবস্থা খুব খারাপ, প্রচুর আক্রান্ত রোগী বা এখনো সংক্রমণ হচ্ছে সারা দেশেই, এখন সর্বোচ্চ লেভেলের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। তো এই মৃত্যু তো আসলে কাঙ্ক্ষিত নয়। আমরা একটু যদি সচেতন প্রথম থেকে যদি হতাম, হয়েছি সচেতন, কিন্তু আরেকটু বেশি হওয়ার দরকার ছিল, তাহলে আমরা প্রিয়জনকে বাঁচাতে পারতাম, পাশের মানুষজনকে বাঁচাতে পারতাম। তা সেই জায়গা থেকে আমরা আসলে অনেকটাই, মানে কি বলবো, এই মুহূর্তে খুব অসহায় লাগে, অসহায় বোধ করি যে আমরা আসলে বোধহয় ঠিকঠাক মতো নিজেরা সবাই যতটুকু সচেতন থাকা উচিত ছিল আমরা থাকতে পারিনি। তাতে করে আশঙ্কাটা হয় কি, যে এই দেশটাকে তো আমরা ভালোবাসি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান, বাবা মা, ভাই বোন, সবাইকে আমরা ভালোবাসি। তা আমরা চাই যে আত্মীয় পরিজন বা দেশের সমস্ত প্রিয় মানুষকে নিয়ে আমরা ভালো থাকি, দেশটাকে নিয়ে ভালো থাকতে। তা সেই ভালো থাকাটা আসলে এখন খুবই হুমকির মুখে। তা তারপরেও আমি বলবো যে এই ধরনের আয়োজন যারা করেন, অ্যাটলিস্ট সমাজের প্রতি তাদের এক ধরনের দায়বদ্ধতা তো প্রকাশ পাই, যেটা বিশ্লেষণ মিডিয়া করছে, বা এরকম আমি আরো 100-150 হয়তো অনুষ্ঠানে গিয়েছি, সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছি। এরকম ভাবে যদি সবাই সবার লেভেল থেকে যদি চেষ্টা করে, আমি শিল্পী হিসেবে আমার কিছু দায় আছে, আমাকে বেশি মানুষ চেনে, আমি বেশি বেশি করে বলবো মানুষকে সচেতন হতে। আবার যে হয়তো অন্য প্রফেশনে আছে, তাকে হয়তো 10 জন মানুষ চেনে, 20 জন মানুষ তার কথা শুনে, তাকে ওই জায়গা থেকে যে যে অবস্থানে আছে, প্রত্যেকটা অবস্থানে থেকেই তাকে আসলে এই সংকটে দেশের প্রতি দায়বদ্ধতা দেখানো উচিত, বা মানুষকে সচেতন করার জন্য কিছু কথা বলা উচিত, অ্যাটলিস্ট যার যার বাসায়। আমি ভাবলাম যে আমি কিছুই করি না, আমাকে কেউই চেনে না, আমার কথা কেউই শুনবে না। তো আমি যে বাসায় থাকি, যে বাড়িতে থাকি, ওই বাড়িতে তো 8-10 জন মানুষ আছে বা 5 জন মানুষ আছে, ওই মানুষগুলোকে যদি আমি একটু সচেতন রাখতে পারি, সেটাও কিন্তু কম নয়। এরকম সবাই এগিয়ে আসলে পরেই আসলে খুব সুন্দরভাবে আমরা এই সংকটটাকে কাটিয়ে উঠতে পারতাম, কিন্তু সেই জায়গায় আমার মনে হয় যে অনেক ঘাটতি হয়ে গেছে। এই জি দাদা, তো আপনার কাছে আবারও আসবো দাদা। এখন আমরা আপনার আরো একটি সচেতনতামূলক ভিডিও একটু দেখে আসবো। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন দেখে আসি আরো একটি সচেতনতামূলক ভিডিও। অদ্ভুত এক রোগ এসেছে শহরে। একদিকে কেউ জীবনের ঝুঁকি নিয়ে নিরন্তর চেষ্টা করছে সবাইকে বাঁচাতে, অন্যদিকে কেউ কেউ এই মানবিক বোধকে অপরাধ ভেবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। আপনার নাকি পজিটিভ, 2 দিনের মধ্যে বাড়ি ছাড়বেন প্লিজ। সারা জীবন যিনি সবার জানাজা পড়ালেন, তারই জানাজায় খাটিয়া দিল না গ্রামবাসী। করোনা আশঙ্কায় বৃদ্ধ মাকে ফেলে দিল সন্তান, করোনা ভয়ে পালালো রোগী, করোনা গোপন করে হাসপাতালে ভর্তি। যে যেভাবে পারে শুধু বাঁচতে চেষ্টা করছে। কিন্তু প্রিয়জনকে না বাঁচাতে পারলে কি নিজে বাঁচা যায় কখনো? বাঁচতে হলে একসাথে বাঁচতে হবে। কাল আমি বা আপনিও আক্রান্ত হতে পারি। ভয়, লজ্জা বা গোপনীয়তা নয় স্বার্থপরতা। করোনায় বাঁচতে চাই সচেতনতা। চলুন করোনাকে জয় করি, প্রিয়জনদের সাথে নিয়ে একসাথে বাঁচি। জনস্বার্থে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। জি,
আমরা দেখে আসলাম আরো একটি সচেতনতামূলক ভিডিও। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মাদারীপুর জেলার কালচারাল অফিসার জনাব সাইফুল হাসান মিলন। তো আমি সাইফুল হাসান মিলন, আপনাকে অনুরোধ জানাবো যে আপনার শুভেচ্ছা বক্তব্যটি চঞ্চলদার উদ্দেশ্যে দেওয়ার জন্য। খুব ছোট করে সাইফুল হাসান মিলন। চঞ্চল চৌধুরী বাংলাদেশের নাট্যাঙ্গন যদি বলি ভুল হবে দাদাকে, পারফর্মিং আর্টের সাংস্কৃতিক অঙ্গনের বাংলাদেশের গুণীজন, বাংলাদেশের সম্পদ, গোটা ভারতবর্ষের সম্পদ, আমাদের এতদ অঞ্চলের সম্পদ। আসলে দাদাকে আমরা মাদারীপুরের বিশ্লেষণ মিডিয়ার সাথে আজকে যুক্ত করতে পেরে আমরা দাদার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দাদাকে মাদারীপুরবাসীর তথা মাদারীপুরের শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে, জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে দাদাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দাদার দীর্ঘায়ু কামনা করছি, যাতে করে দাদা আমাদের বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন। শুভকামনা দাদা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ সাইফুল হাসান মিলন। আমি খুব বিব্রতই হচ্ছে, কিন্তু এত এত মানুষের ভালোবাসা এবং শুভেচ্ছা বার্তা মানে আমি এমন কিছু করিনি। এটা আমার যোগ্যতার তুলনায় আমি এইভাবেই মানুষকে আসলে উৎসাহ দিতে চাই যে যারা এই অঙ্গনে আসতে চান। বা একটা কথা কিন্তু যুগে যুগে বিভিন্ন সময়ে ইতিহাসে প্রমাণ হয়ে গেছে যে কালচারাল অঙ্গনের মানুষগুলো যারা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত, বিভিন্ন দেশের বিভিন্ন সংকটে তারাই কিন্তু সবচেয়ে আগে এগিয়ে আসে এবং সংঘবদ্ধ হয়ে কাজ করে। কারণ তাদের ভেতরে, যে বললাম শুরুতেই, যে আলাদা ধরনের এক মানে দর্শন তাদের মধ্যে তৈরি হয় এই শিল্প চর্চার সঙ্গে থাকতে থাকতে। খুব সহজেই তারা সংগঠিত হতে পারে যে কোনো মানে কি বলবো দুর্যোগের বিরুদ্ধে বা দুর্যোগের সাথে লড়াই করতে বা সমাজের যে কোনো সংকটে। সে কারণেই আমি বলতে চাই, আমাকে প্রশংসা করার কিছু নেই। আমি খুবই ক্ষুদ্র একজন নাট্যকর্মী, নিজেকে নাট্যকর্মী মানে পরিচয় দিতেই বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমার যেখান থেকে জন্ম বা যেভাবে বেড়ে ওঠা, তাতে আহামরি কিছু আমি আমার অতীতও ছিল না বা বর্তমানও নেই বা ভবিষ্যতে থাকবে না। কিন্তু একটা জিনিস আমি ধারণ করার চেষ্টা করছি, যে আমি যতটুকু পেরেছি বা করার চেষ্টা করি সেটা যেন আমার পরবর্তী প্রজন্মের মধ্যে যেন সেটা আমি ছড়িয়ে দিতে পারি। অ্যাটলিস্ট মুক্ত মনা একজন মানুষ হবার জন্য যা যা করণীয় সেটা করতে পারলে পরে কোনো সংকটই সংকট না। আজকে যে আমাদের এই সংকটটা অনেক বড় একটা জায়গায় পৌঁছেছে, এর পেছনে কিন্তু একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে যে আমরা কারো কথা মানি না, আমরা স্বার্থপর হয়ে গেছি, আমরা নিজেদের চিন্তা নিজে করি। এবং আমাদের একটি ধর্ম ভিত্তিক একটি দেশ, প্রচুর ধর্মপ্রাণ মানুষ, প্রায় 90%-এর উপরে মানুষ ধর্মপ্রাণ। হ্যাঁ, কিন্তু আবার অধর্মের কাজও 90%-এর বেশিরভাগ মানুষই করেন বিভিন্ন দুর্নীতির মাধ্যমে। তা সেটা কিভাবে সম্ভব? এই কথাটা আমি অনেক জায়গায় বলি, যে দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, সেই দেশের অধিকাংশ মানুষ আবার কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়। এবং এই যে সংকটগুলোতে মানুষগুলোর মন যদি ঠিক থাকতো, মানুষগুলো যদি ভালো থাকতো, তাহলে সবার চিন্তা ভাবনা কিন্তু অন্তত কাছাকাছি হতো, যে না আমাদের এটা করা উচিত। যেহেতু কেউ আমরা কারো কথা শুনি না, মানি না, যার যা ইচ্ছা করছি, আমরা অনেক সময় আমরা ভাবি যে করলাম না তাতে কি হলো, এই হাতে সাবান দিলাম না, মাস্ক পরলাম না, তাতে কি হলো। সে বুঝতে পারছে না তার ক্ষতি তো হতেই পারে, সেই সঙ্গে সে যে আরো 10 জনকে ক্ষতিগ্রস্ত করবে এই ভাবনাটি তার মধ্যে নেই, অন্যকে নিয়ে ভাবার কোনো সময়ও নেই। অ্যাটলিস্ট কালচারাল অঙ্গনের সঙ্গে যারা যুক্ত আছেন, আমরা তো সবাই তো টিম ওয়ার্ক করি। এই বিশ্লেষণ মিডিয়ার কথা বলি, অথবা যে কোনো নাটকের দল বলি, গানের দল বলি, অভিনয়ের দল বলি, এখানে অনেকগুলো মানুষ কিন্তু একসঙ্গে কাজ করে, একটা নিয়মের মধ্যে চলে, একটি শৃঙ্খলার মধ্যে চলে। সেই কারণে যে কোনো সংকটে তারা ওই শৃঙ্খলার ভেতর থেকে কিন্তু আবার সংগঠিত হয়। এই কারণে আমি বলছি যে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস গুলো একদম গ্রামে গঞ্জে মফস্বলে সব জায়গায় বাড়ানো উচিত। এবং সেই কাজগুলো কমে গেছে বিধায়ী আমরা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। মানুষের উপর থেকে আমাদের দায়বদ্ধতার যে কাজটি, সেই কাজটি আমরা এখন আর করি না, এবং আমরা ইন্ডিভিজুয়াল হয়ে গেছি, ব্যক্তিতান্ত্রিক, আমরা মানে স্বার্থপর, এটাই আর কি।
জি, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম আসলে দাদা। কমেন্টস, এত এত কমেন্টস আসছে, আমাদের যারা যারা যুক্ত আছেন তাদের কমেন্টস গুলো একটু পড়ে আসি, তারপর আপনার কাছে আবারও আসবো দাদা। তো আমাদেরকে অনেক কমেন্টস, আসলে অনেক কমেন্টস আজকে আসলে পড়ে কমেন্টস শেষ করা যাবে না। এমডি হাফিজুর রহমান রাজন তিনি লিখেছেন, আমার খুব পছন্দের একজন অভিনেতা। এইচ এইচ এম রাসেল তিনি লিখেছেন, চঞ্চল ভাইয়াকে অনেক শুভেচ্ছা। কাজী তামান্না তিনি লিখেছেন, শুভ কামনা রইল। এমডি পান্নু তিনি লিখেছেন, মালয়েশিয়া থেকে দেখছি, মাদারীপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এনায়েত হোসেন তিনি লিখেছেন, এমন একজন অভিনেতা ও ভালো মানুষকে বিশ্লেষণ মিডিয়াতে দেখতে পেরে খুবই ভালো লাগছে। রাশেদুল ইসলাম রাশেদ তিনি লিখেছেন, আমার পক্ষ থেকে প্রিয় অভিনেতা চঞ্চল ভাইকে আন্তরিক অভিনন্দন। রাহাত হোসেন তিনি লিখেছেন, নাজমুল ইসলাম রিফাত, তাকে কাউকে হয়তো মেনশন দিয়েছেন। সানাউল্লাহ হোসেন তিনি লিখেছেন, ফ্রম সিঙ্গাপুর, থ্যাঙ্কস, আপনাকেও ধন্যবাদ। এমডি মহিমুল ইসলাম মুইন তিনি লিখেছেন, ফেভারিট পারসন চঞ্চল চৌধুরী। রাহাত হোসেন তিনি লিখেছেন, আচ্ছা তিনি একজনকে মেনশন দিয়েছেন হয়তো বা। মেহেদি হাসান তিনি লিখেছেন, চঞ্চল ভাই আমার খুব প্রিয় তারকা, নেক্সট নাটক কবে দেখবো ভাইয়া, আপনি এবং আপনার পরিবার সবাই ভালো আছেন তো? জয়া নুসরাত তিনি লিখেছেন, প্রিয় অভিনেতা আমার, আপনার জন্য শুভ কামনা চিরন্তন। এমডি হিমেল হাওলাদার তিনি লিখেছেন, আমার প্রিয় একটা শিল্পী। কাজী শাহিন তিনি লিখেছেন, সিঙ্গাপুর থেকে দেখছিলাম, আমার বাড়ি মাদারীপুর, ধন্যবাদ জানাই আপনাদের দুইজনকে। অপু দেবনাথ অপু লিখেছেন, অনুষ্ঠানটি দেখে খুবই ভালো লাগছে। মাসুদ খালাসি তিনি লিখেছেন, আমার প্রিয় একজন মানুষ, অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। মানিক মোল্লা তিনি লিখেছেন, একজন ভালো অভিনেতা। আফজাল হোসেন তিনি লিখেছেন, কংগ্রাচুলেশনস। মোফাজ্জল হোসেন তিনি লিখেছেন, দাদার কণ্ঠে বকুল ফুল গান শুনতে চাই যদি সম্ভব হয়। এমডি আলী আসগর তিনি লিখেছেন, ধন্যবাদ সবাইকে। এমডি কাউসার তিনি লিখেছেন, ওয়াও। সর্দার জসিম তিনি লিখেছেন, জসিম মাদারীপুর আমার প্রিয় মানুষ চঞ্চল দা। নূর উদ্দিন পরদেশী তিনি লিখছেন, বিশ্লেষণ মিডিয়া একটি বড় সাফল্য, চঞ্চল চৌধুরীর মতো একজন গুণী শিল্পীকে মাদারীপুর বাসীর জন্য কন্ট্যাক্ট করতে পেরেছেন, চঞ্চল দা অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আসলে আমাদের বড় সাফল্য না, আমরা আসলে কৃতজ্ঞ যে দাদা আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এটা আমাদের সম্পূর্ণ আমাদের, আমরা কৃতজ্ঞ, এর চেয়ে বেশি আসলে আমাদের বলার ভাষা নেই। মানিক মোল্লা, এমডি পান্নু শরীফ তিনি লিখেছেন, রিয়েলি ভেরি নাইস। আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন, আজ কিন্তু একটা গান গাইতেই হবে চঞ্চল দা। এফ সাগর আহমেদ তিনি লিখেছেন, বাংলার প্রকৃত রূপ দেখতে চাই, চঞ্চল ভাইয়ের অভিনয় দেখতে পাই, চঞ্চল ভাইয়ের অভিনয়ের মাঝে, ভাইয়ের জন্য শুভ কামনা রইল। সাইফ আল রোকন তিনি লিখেছেন, গ্রাম বাংলা নাটকে আবার কবে দেখব, বহু চরিত্র আবার তৈরি হবে তো? জোহান মৃদুল তিনি লিখেছেন, আপনি ইতিমধ্যেই ভীষণ ভালো কিছু মুভি উপহার দিয়েছেন, আগামীতে নতুন করে কোনো মুভি দেখতে পাবো কিনা প্লিজ জানাবেন। এমডি মেহেদি হাসান তিনি লিখেছেন, সত্যি খুব ভালো লাগছে। এমডি মেহেদি হাসান তিনি 4টি ভালোবাসার চিহ্ন দিয়েছেন। অমৃতা অমি তিনি লিখেছেন, দাদার গলায় বকুল ফুল গানের একটা লাইন শুনতে চাই। বকুল ফুল গানের 2টি রিকোয়েস্ট ইতিমধ্যে চলে এসেছে। সুরাইয়া শিকদার পুরবী তিনি লিখেছেন, কংগ্রাচুলেশনস আলভিনা হেয়ান আবৃত, দাদাকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, অনেক প্রিয় একজন মানুষ, অনেক প্রিয় একজন অভিনেতা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে আজকে এত কমেন্ট, আসলে সব কমেন্টস পড়ে শেষ করা যাবে না। তো দাদা যেহেতু গানের অনুরোধ ছিল, বকুল ফুল গানেরই 2বার অনুরোধ এসেছে, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে দাদা 2টি লাইন হলেও কি দাদা আমরা শুনতে পারি কিনা আপনার কাছ থেকে বকুল ফুল গানটি এই মুহূর্তে? আচ্ছা, শোনাবো। আমি তার আগে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে বলি, আবৃত্তর সঙ্গে কিন্তু আমি অনেক দুর্ব্যবহার করেছি বেশ কয়েকবার। মানে এই যে আমি এখানে আপনাদের সামনে হাজির হয়েছি, এটার সমস্ত মানে কৃতিত্ব কিন্তু আবৃত্ত যদি আমার এই রাগ মানে যা যখন বলেছে, আমি বুঝো না এই সময় আমি কিভাবে যাব, আমার মানসিক অবস্থা ভালো না, মেজাজ খারাপ, এই আক্রান্ত হচ্ছে, এখন গান বাজনা এগুলো ভালো লাগে না, এখন নিজের ফ্যামিলিতে অসুস্থ, ও আমার কাছ থেকে অনেক কি বলে বাংলা সহজ ভাষায় যেটা বলে, অনেক ঝাড়ি খেয়েছে অনেক দিন, প্রায় 8-10 দিন। মানে আমি ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, এটা আমি বলেই দিলাম দাদা। ওটাই আমার জন্য পাথেয়, ওটাই আমার জন্য আশীর্বাদ। এবং সে কারণে আপনাদের সঙ্গে আমার দেখা হলো। এর পুরো কৃতিত্ব আবৃত্ত। তো আবৃত্ত কে আমি নিজেই থ্যাঙ্কস জানাই যে এরকম কিছু আমার কিছু ভক্ত বা যারা আমাকে ভালোবাসেন তাদের সঙ্গে আমার এই একটা সময় কাটানোর ব্যবস্থা করে দিল বিশ্লেষণ মিডিয়ার মাধ্যমে। আর গান বাজনার কথা, যেটা একজন অভিনয়ের কথা জিজ্ঞাসা করেছেন, সামনে কি সিনেমা আসছে, তা এই করোনা শুরু হওয়ার আগে আমি 2টো সিনেমার কাজ শেষ করেছি। একটি হচ্ছে গিয়াসউদ্দিন সেলিম মনপুরার যিনি ডিরেক্টর,
তার তৃতীয় সিনেমা পাপ পুণ্য, সেটা শুটিং শেষ হয়েছে, ডাবিং শেষ হয়েছে, অন্য টেকনিক্যাল কাজগুলো এখন চলছে। মাঝখানে তো অনেকদিন বন্ধ ছিল করোনার কারণে, সবার তো আর ঘর থেকে বের হতে পারেনি কেউই, কাজ বন্ধ ছিল। আরেকটি সিনেমা হচ্ছে মেজবাউর রহমান সুমন, সে আমাদের চারুকলার আমাদের ছোট ভাই, সে খুব একজন বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা, অনেক নাটকও বানিয়েছেন, এবং তার প্রথম সিনেমা উনি নির্মাণ করেছেন হাওয়া, সমুদ্রের গল্প। সমুদ্রের মাঝখানে ৪৫ দিন আমরা ছিলাম, শুটিং করেছি। তা সেই সিনেমাটিও আমরা শেষ করেছি, ডাবিং শেষ হয়েছে। এই দুটো সিনেমা আমার হয়তো দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে পরে রিলিজ হবে। আর নাটকের শুটিং এখনো শুরু করিনি আমি, এই ঈদে কিছু কাজ করব, খুব বেশি না, ৪-৫টি কাজ হয়তো করা হবে, সেগুলো আর ৪-৫ দিন পর থেকে শুটিং শুরু হবে, করব আর কি কাজ। এই হচ্ছে আমার নাটক এবং সিনেমার সামনে কি আসছে বা সেগুলো বললাম। আর গান গাইতে বলেছেন দুইজন, দেখলাম বকুল ফুলের রিকোয়েস্ট করেছেন, তা বকুল ফুলের 2 লাইন গাই আমি, মনটা একটু সবার একটু ফুলের মতো সুন্দর হোক, একটু ঝরঝরা হোক নাকি? জি দাদা, জি। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, শাওন ভাদর মাসে জামাই আদর করেলো, জামাই আদর করে, ইচ্ছে জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা তো নাই ঘরে লো, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আসলে দাদা একটি কথা বলছিলেন, দাদার পরিবারের কিন্তু আসলে প্রায় 6 জনের মতো কিন্তু আসলে করোনা পজিটিভ সম্ভবত, যে আমি যদি ভুল না করি। তো এর মাঝে কিন্তু আসলে দাদা আসতে চাননি, তার ব্যস্ততার মাঝেও তিনি এসেছিলেন, এবং আমি কিন্তু আজকে দাদার কাছে গান শোনার দুঃসাহস মোটেও করতাম না, মোটেও করতাম না। দর্শকরা করেছেন, দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা করেছেন, এই জন্য দাদা কিন্তু ফেলতে পারেননি। তো দাদা একজন হচ্ছে রাজীব আহমেদ, তিনি লিখেছেন বুঝো নাই ব্যাপারটা, ডায়লগটি শুনতে চাই চঞ্চল ভাই। এই ডায়লগটি গান শুনেছি, বাস ডায়লগ এটা করো, সবকিছু চাইলেই দেওয়া যাবে না। নাজমা রশিদ তিনি লিখেছেন, এটুকু বলি একটু। জি জি জি। শিল্পীর সীমাবদ্ধ থাকে, শিল্পেরও সীমাবদ্ধতা থাকে, দর্শকেরও কিছু সীমাবদ্ধতা রাখতে হয়। সবাইকে সবকিছু করে দিলে তো হবে না, হ্যাঁ, সহজ ভঙ্গিতে সবকিছু চিন্তা করলে হবে না। হ্যাঁ, শিল্পের একটা আলাদা মানে মূল্য আছে, সবকিছু আছে, এটাকে আমরা যত বেশি সহজ করে ফেলবো, এবং আমাদের দেশের মানুষ, আমরা যারা দর্শক, আমরা খুব সহজ করে অলরেডি ফেলেছি, যে কারণে শিল্পের কোনো উন্নতি হচ্ছে না। হ্যাঁ, কারণ আমাদের রুচির জায়গাটাকে আমরা যদি একটু উন্নত স্তরে পৌঁছাতে পারি, আমাদের রুচিকে, দর্শকের রুচি অবশ্য তৈরি করে আবার আমাদের নাটক সিনেমায়, আবার নাটক সিনেমার সাথে সাথে দর্শকদেরও সেই জায়গা থেকে। তা এগুলো ভাই দুটো ডায়লগ শোনান, এই কাজগুলো আসলে আমি তো ডায়লগ তো বলি, নাটকের সিনেমাতে তো বলি, ওটা সামনে এসে বলাটা আমি খুব বিব্রত বোধ করি। ঠিক আছে, গান গাওয়া যায়, দু এক লাইন গাওয়া যায়, এটা অভিনয়টা কখনো এটা কখনোই করতে বলবেন না। কারণ এখানে যদি সচিন টেন্ডুলকার যদি আসতো, কথার কথা, অথবা বিরাট কোহলি আসতো, তা আপনি কি বলতেন যে আপনি একটু খেলে দেখান তো? সেটা তো কিছু বলতেন না। একটু কন্ট্রোল ভালোবাসা, যে মানুষের ভালোবাসার জায়গাটা হয়তো নিয়ন্ত্রণ করা যায় না, সেই জন্য আসলে মানে অতিরিক্ত ভালোবাসা থাকলে মানুষ আবেগে অনেক সময় অনেক কিছু বলে ফেলে, তো আমাদের দর্শকও হয়তো সেটা বলে ফেলেছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা বলি, এটা আমি এই কথাগুলো বলার জন্য বেসিক্যালি যাই, লাইভে যাই, এই কথাগুলোই, যে একজন শিল্পীর কাছ থেকে শুধু আপনারা বিনোদনটা নেবার চেষ্টা করবেন না, এটা আমার বিনীত অনুরোধ। যে আপনি একটু গান করেন, আপনি একটু অভিনয় করে দেখান, আপনি একটু এটা করেন সেটা করেন, আমরা বিনোদিত হই, আমরা একটু হাসি, একটু মজা নেই, শুধু সেটুকুই না। যে শিল্পীটি আপনার এই কর্মকাণ্ডগুলো করে দেখাবেন, সেই শিল্পীর নিজস্ব কিছু ধ্যান ধারণা, চিন্তা, দর্শন থাকে,
সেই দর্শনগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিতে চায়, এবং সেই দর্শনগুলো আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। আমি কিন্তু পর্দায় এক মানুষ, বাস্তবে আর এক মানুষ, সেটা অবশ্য আবৃত খুব ভালো করে টের পেয়েছে যে আমার সঙ্গে যখন ফোনে কথা বলে আমি খুব কাট কথা বলি, কারণ আমি জানি যে খুব নরম সুরে কথা বললে পরেই অনেকেই তখন ওই যে ঘাড়ের ওপরও চড়ে বসে অনেকে। এটা আমি নেগেটিভ ভাবে আমি কেউ নেবেন না, কারণ হচ্ছে যে প্রত্যেকেরই কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। দর্শকের স্ট্যান্ডার্ড দর্শক মেনটেন করবে, শিল্পীর সত্তাটা শিল্পী মেনটেন করবে। সেই জায়গা থেকে আমরা আবার শিল্পীর কাছ থেকে শুধু বিনোদন নয়, তার কিছু ভালো কথাও আমরা শুনতে চাই। তো সেই কথাগুলো বললে পরে সেগুলো রাখার চেষ্টা করবেন। আমার যেরকম একটা গান শুনলেন, আবার আমি যখন বলছি যে আপনারা সচেতন হবেন, পাশের মানুষটিকে সচেতন করার চেষ্টা করবেন, এই কথাটাও কিন্তু আপনাদের শুনতে হবে, রাখতে হবে। ঠিক আছে? জি দাদা, আপনি যে বিষয়টি বলছিলেন আমরা কিন্তু শুরুতে এই জন্য দাদা আপনার হ্যাঁ। যে দুটি সচেতনতামূলক ভিডিও আছে সেগুলো কিন্তু আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিয়েছি। তো আমি এখন দাদার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটা হচ্ছে, দাদা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার শিক্ষার্থী ছিলেন, তো সেখান থেকে দাদা আপনি আরণ্যকে যুক্ত হয়েছেন, তারপরে বিভিন্ন মঞ্চে পারফরমেন্স করা, তারপরে আজকের চঞ্চল চৌধুরী হয়ে ওঠা। তো দাদা আসলে মানে যখন চারুকলার শিক্ষার্থী ছিলেন তার সেখান থেকে কিভাবে নাটকে আসলেন এবং নাটক থেকে কিভাবে দাদা মানে আসলে গল্পগুলো শুরু হলো, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ওই যে বললাম, ছোটবেলা থেকে গান, অভিনয়, ছবি আঁকা, কি বিশেষ করে কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর প্রতি আমার একটু মানে দুর্বলতাটা বেশি ছিল, এবং এইগুলোই আসলে ভেতরে ভেতরে লালন করতাম। যে কারণে বাবা মার চাওয়া ছিল হয়তো আমি, আমার এক ভাই ডাক্তার, আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ি তাদের হয়তো স্বপ্নটা পূরণ হতো। তো তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি, কারণ আমার ওই পুঁথিগত সেই বিদ্যা অর্জনের জন্যে বই মুখস্থ করা বা এটা আমার পক্ষে সম্ভব না। মেধা খারাপ ছিল না, কিন্তু আমার পক্ষে আমার আসলে মনটা যেদিকে চাইতো আমি সেই দিকেই যাওয়ার চেষ্টা করেছি এবং সেখানেই এসেছি। এবং প্রত্যেকটা মানুষেরই তাই। এই যে আমরা অনেক সময় না আমাদের বাবা মারা কি করি, আমাদের সন্তানদেরকে, প্রত্যেকটা বাবা মাই আমরা সন্তানদেরকে বাধ্য করি কি যে নয় সে ডাক্তার হবে, নয় ইঞ্জিনিয়ার হবে, নয় সে বিসিএস ক্যাডার হবে। এবং সবার বাবা মাই যদি একই জিনিস চান, এবং এটা চাইতে চাইতে বিষয়টা কি হয়েছে যে দেখবেন যে চারপাশে ডাক্তারের সঙ্গে এত বেড়ে গেছে যে তখন রুগী পাচ্ছে না। যার যার মেধা যেটা, সেই মেধা অনুযায়ী সে যে জায়গা যাবে। এটা হচ্ছে ব্যালেন্স করা, যে সমাজে সব পেশায় সব ধরনের মানুষ লাগবে। এখন কেউই অভিনয় অথবা কালচারাল লাইনে আগ্রহী হলো না, সবাই পড়াশোনাতে সিরিয়াস হয়ে গেল, সবাই বিসিএস ক্যাডার হলো বা যাই হোক চাকরি বাকরি করলো। তো তাহলে তার যদি একটু গান শুনতে ইচ্ছা করে, শিল্পীর যদি জন্ম না হয়, সে গান কার কাছ থেকে শুনবে? একজন তার যদি একটা সিনেমা বা অভিনয় নাটক দেখতে ইচ্ছা করে, যদি অভিনেতার জন্ম না হয়, তাহলে কেউ যদি এগুলোর প্রতি আগ্রহী না হয়ে শুধুমাত্র বই 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 এই চিন্তাই যদি করে যে এখন তো গোল্ডেন জিপিএ আসছে না সিস্টেমটা, জিপিএ 5 নানান কিছু গোল্ডেন জিপিএ এগুলো পাবে, ভালো ভালো রেজাল্ট করবে। এই 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 শুধুমাত্র বিদ্যা শিক্ষা দিয়ে কিন্তু পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। একটি শিল্প সংস্কৃতি বর্জিত মানুষ কিন্তু পরিপূর্ণ মানুষ নয়। সেই জন্য কিন্তু শিল্পের চর্চা। তা আমি যে কথাটি বলছি, তুমি বলেছিলে যে কিভাবে, তা আমার যেহেতু ইচ্ছা ছিল যে আমি আসলে একটু কালচারাল এই লাইনগুলোই আমার কাছে ভালো লাগে, এই শাখাগুলোই আমার কাছে ভালো লাগে, আমি এগুলো নিয়ে আমি চর্চা করবো বা এগুলো থাকবো। আমি স্টার হওয়ার জন্য কিন্তু আগেই বলে দিলাম, এখন অনেকেই যারা চিন্তা করেন তারা ম্যাক্সিমাম কিন্তু মাথার মধ্যে চিন্তা থাকে কি যে একজন বিখ্যাত অভিনেতার হয়তো সে ওই রকম হতে চায়, কিন্তু তার টোটাল জীবনটা তাকে জানতে হবে যে সেই জায়গায় এসে দাঁড়ালো একজন গুণী, সে অভিনয় শিল্পী হতে চায়, হয়তো বিখ্যাত, সে একজন একটা মেয়ে, সে ভাবলো যে আমি সাবিনা ইয়াসমিন অথবা রুনা লায়লা হব, অথবা আমি অভিনেতা হিসেবে আমি হুমায়ুন ফরিদি হতে চাই, অথবা সুবর্ণ মোস্তফা হতে চাই, বা বিপাশা হায়াত বা জাহিদ হাসান বা মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরী বা যাই বলি না কেন, এরকম হতে চাই। কিন্তু এরা যে যে জায়গায় থেকে যে স্ট্রাগল করে যে জায়গায় এসেছেন, পৌঁছেছেন, যে কারণে আপনারা চিনতে পারছেন, বা নতুন প্রজন্মের যারা তাদেরকে আমি তুমি করেই বলতে পারি, যাদের ইচ্ছা আছে, বিশেষ করে তোমাদের তো একটা কালচারাল একটা সংগঠন এটা, তা এদের উদ্দেশ্যেই কথাগুলো বলি, এদের জীবনীগুলো একটু জানতে হবে। তুমি আজকে মানে বলেছো আমি আহামরি কিছু করিনি যে আমার জীবনী জানতে হবে, সেটা না, আমি অন্যদের কথা বলছি। তাহলে তাদের যে এই যুদ্ধটা, জীবন যুদ্ধটা, এটা জানতে পারলে পরে সেই সাধনাটা খুব করতে পারবে একজন মানুষ। আমি একটা কথা বিশ্বাস করি যে এই গুরুমুখী বিদ্যা শুধুমাত্র স্বপ্ন দিয়ে হবে না,
এটার জন্য অনেক কষ্ট করতে হয়, এটা কেউ চিন্তাই করতে পারবে না। এখন আমাকে আপনারা যে অবস্থানে দেখছেন, অথবা আদর, স্নেহ, ভালোবাসা বা শ্রদ্ধা যাই করেন না কেন, যেটা করছেন, এইটা যদি আমি কিঞ্চিত মানে 100 ভাগের 1 ভাগেরও যদি আমি যোগ্য হয়ে থাকি, সেই যোগ্যতাটুকু অর্জন করার জন্য আমাকে কিন্তু এই 22টা 25টা বছর কিন্তু আমার মানে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে এখনো ছুটতে হচ্ছে। কারণ এই যে 4 মাস কোনো কাজ করিনি, আমার জীবনে বেঁচে থাকাটা যেরকম কঠিন, আবার 4 মাস কাজ না করা মানে আমার জীবন থেকে 4-5 মাস কিন্তু চলে গেল। এই 4-5 মাসে আমি এমন কিছু কাজ করতে পারতাম যেটা হয়তো ভবিষ্যতে আমার দর্শকের জন্য বা আমার শিল্পের জন্য কিন্তু একটা ভালো কিছু মানে সুযোগ পাওয়া যেত। সেই সুযোগটাও 4-5 মাসে আবার হারালাম। তা এটা 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 একটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস, এটার কিন্তু থামাথামি নাই। আমার কাছে প্রত্যেকটা দিনে কিন্তু নতুন দিন। তা ওইভাবেই গ্রাম থেকে উঠে এসে চারুকলায় ভর্তি হওয়া, সেইখান থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া। যেহেতু বললাম যে অভিনয় কোথায় করে, কিভাবে করে জানতাম না, তখন জানার ইচ্ছা হলো। মানে বসে বসে দেখি, রিহার্সেল রুমে 10 বছর পার করেছি শুধু রিহার্সেল রুম পরিষ্কার করে, ঝাড়ু দিয়ে রিহার্সেল রুমের বাথরুম পরিষ্কার করে, আরণ্যক নাট্য দলের সবার চা বানিয়ে দিয়ে, ওই মুড়ি কিনে এনে ওটা মেখে সবাইকে খাওয়ানো, তারপর গ্লাস, তারপর প্লেট, এগুলো ধোয়া, তারপর ফ্লোর মোছা, এইগুলো করেছি কিন্তু 10 বছর। তারপর কিন্তু মঞ্চের সামনে হয়তো একটু দাঁড়ানোর সুযোগ হয়েছে, তারপর নিজেকে প্রমাণ করতে হয়েছে যে আমি সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখি কিনা। তারপর আস্তে আস্তে তারপর আবার টেলিভিশনের যাত্রা শুরু। সেই টেলিভিশনের এক সিকোয়েন্স, পাসিং ক্যারেক্টার, কোনো ডায়লগ নাই, এগুলো দিয়ে শুরু। ডায়লগ নাই, শুধু হেঁটে চলে গেলাম, ক্যামেরার পাশ দিয়ে চলে গেলাম, পেছন দিক দিয়ে কেউ বুঝলো না যে ওটা কে গেল, এরকম দিয়ে কিন্তু শুরু। তারপর 2-1টা ডায়লগ, 2-1টা সিকোয়েন্স, তারপর আস্তে আস্তে সিকোয়েন্সের সংখ্যা একটু বাড়লো, 4-5টা সিকোয়েন্স, তারপরে হয়তো একটু গুরুত্বপূর্ণ চরিত্র, তারপর হয়তো প্রধান চরিত্র। তা আজকে অনেকেই স্বপ্ন দেখেন প্রথমে এসে হিরোর চরিত্র অভিনয় করবেন। কাজটা এত সোজা না, অনেক পরিশ্রম, অনেক শ্রম, অনেক স্ট্রাগল করতে হবে, সেটাই। জি দাদা, শুনছিলাম আসলে প্রতিটা কথাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, যে একজন চঞ্চল চৌধুরী হয়ে উঠতে দাদার যে কাজগুলো, আসলে এখনকার সময় দাদা আমরা কিন্তু আসলে দেখি যে কাজকে ছোট করে দেখা, এবং আপনি যে কথাগুলো বলছিলেন আরণ্যকে থাকতে চা আনতেন, পুরি আনতেন, এইটা কয়জনই বা পারে? হয়তোবা আপনি এটা পেরেছিলেন বলেই আপনি আজকের চঞ্চল চৌধুরী। দাদা অনেকে অনেক কমেন্টস করছেন, এর মধ্যে সব কমেন্টস পড়া হচ্ছে না, তবে মনপুরা ছবি নিয়ে অনেকেই কমেন্টস করেছেন। সুরাইয়া খন্দকার তিনি বলেছেন, দাদা মনপুরা ছবির আমার সোনার ময়না পাখি গানটা যদি গাইতেন। এই মুহূর্তে কি দাদা একটি লাইন হলেও আমরা শুনতে পারি কিনা, আমার সোনার ময়না পাখি? সোনার ময়না পাখি না, যেটা সবচাইতে পপুলার গান, ওই গানটা আমি খুব বেশি গাই না। সোনার ময়না পাখিটা আসলে খুব বেশি গাওয়া হয় না। যেটা গাই সেটা হচ্ছে ধরো বন্ধু আমার কেহ নাই, ওই গানটা আমি 2 লাইন গাই, ঠিক আছে? জি। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, অল্প বয়সে পিহিরীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। এই তো। জি, অসংখ্য ধন্যবাদ দাদা। আসলে আমাদের দর্শকদের যে চাওয়া, আমার মনে হয় যে সেটি অনেকটাই পূরণ হচ্ছে আপনার এই অনুরোধ রাখার ক্ষেত্রে। তো অনেকে কমেন্টস করছেন, তাদের কমেন্টস গুলো আবার একটু পড়ে আসি। নাজমা রশিদ তিনি লিখেছেন, মাদারীপুর আসার দাওয়াত রইল, আমাদের সবার পক্ষ থেকে দাদার প্রতি দাওয়াত, দাদা মাদারীপুরে অবশ্যই আসবেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে। মারুফ হোসেন মাহবুব তিনি লিখেছেন, ওহ আপনার আয়নাবাজির কি সেই দুর্দান্ত অভিনয়, আপনার কি সেই রহস্যময় হাসি, আপনার কি সেই রহস্যময় হাসি, আপনি ভালো থাকুন, অনেক শুভকামনা। থ্যাংক ইউ। এমডি রহিম বাদশা তিনি লিখেছেন, চঞ্চল দাদার অভিনয় অনেক সুন্দর লাগে,
তার পাশাপাশি বকুল ফুল গানটা বকুল ফুল গানটা ইতোমধ্যেই দাদা গেয়ে ফেলেছেন। মনোয়ার হোসেন তিনি লিখেছেন, ওয়াও গানটি দারুণ লেগেছে দাদা, উপস্থাপকের প্রতিটি উপস্থাপনা ভালো লাগছে, আপনাকে ধন্যবাদ। বাহ। নাজমা রশিদ তিনি লিখেছেন, আপনার সাকিন সারি শাশুড়ি সুযোগ পাইলেই দেখি, সাকিন সারি সুরি সুযোগ পেলেই দেখি। অমৃতা অমি তিনি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা রিকোয়েস্ট রাখার জন্য। সুমন মিয়া তিনি লিখেছেন, বিশ্লেষণ মিডিয়া দর্শক টানতে পারছে বলে মনে হচ্ছে। শাহরিয়ার ইমাম তিনি লিখেছেন, মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অনুষ্ঠান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরিফ হোসেন তিনি লিখেছেন, প্রিয় মুখের কণ্ঠে দারুণ গান শুনলাম, ভালো লাগলো। অমৃতা অমি তিনি লিখেছেন, আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া রইল দাদা, সবাই সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল। এইচ এম আহসান আসগর তিনি লিখেছেন, বিশ্লেষণ মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে চঞ্চল চৌধুরীকে এনে দেওয়ার জন্য। প্রকাশ কুমার বিশ্বাস তিনি লিখেছেন, দাদা আপনার জীবনের গল্প বলছেন, শুনে ভালো লাগছে। আপনার জীবনে রাজবাড়িতে বিয়ে বাড়ি নিয়ে একটা গল্প আছে, সেটা শোনানো যাবে কি? আচ্ছা, আমরা শুনবো দাদার কাছ থেকে, অবশ্যই দাদা শোনাতে পারেন। আচ্ছা, শোনাবো। আলম আরা শেলি তিনি লিখেছেন, আবৃতকে সুন্দর লাগছে, ধন্যবাদ আপনাকে। সুরাইয়া খন্দকার তার কমেন্টসে পড়েছি একবার। নাজমা রশিদ তিনি লিখেছেন, আপনার শহর আলী নাটকটিতে আপনাকে খুঁজে পাই না। আঞ্জুমান জুলিয়া লিখেছেন, আপনার মতো সহজ মানুষ কখনো মানুষের মন থেকে হারিয়ে যাবেন না। আসলেও তাই, দাদার মতো এত প্রাণবন্ত একজন মানুষ আমরা আসলে ধন্য হয়েছি আজকে বিশ্লেষণ মিডিয়া। আব্দুর রহিম সান্টু তিনি লিখেছেন, চঞ্চল দাদার গানের কণ্ঠে মুগ্ধ সবাই। আফরোজ জাহান ঝুমুর তিনি লিখেছেন, অনেক ভালো কথা শুনছি, শুভকামনা। আচ্ছা, আমরা আবারও পরবর্তীতে কমেন্টস গুলো পড়ে আসবো, আসলে অনেক কমেন্টস, সব কমেন্টস পড়া সম্ভব না। তো দাদার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তো এই মুহূর্তে দাদা একটি অনুরোধ ছিল, রাজবাড়িতে বিয়ে বাড়ি নিয়ে একটি ঘটনা। তো সেটি আমরা কি পরবর্তীতে শুনবো নাকি এখনই শুনবো দাদা? এখনই বলি, অসুবিধা নেই। আচ্ছা, জি দাদা, জি। সেটা হচ্ছে যে আমাদের সবসময় একটা জিনিস বিবেচনায় রাখতে হয়, যে স্থান, কাল, পাত্র। তা বিশেষ করে আমার বিশ্বাস যে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষই, বিশেষ করে মফস্বল শহরগুলোতে যারা, বা জেলা শহরগুলোতে যারা থাকেন, এরা আমার সবচেয়ে পছন্দের। কারণ হচ্ছে কি, যে ঢাকা শহরে আসলে প্রাণ নেই, ঢাকা শহরে শুধু স্বার্থপরতা। তা প্রাণের মানুষগুলো আসলে গ্রামে থাকে, অথবা শহরে থাকে, বা মফস্বলে থাকে। কারণ অন্তত 2-4-10 কিলোমিটারের মধ্যে সবাই সবাইকে নামেই চেনে। যেমন আমার বাবার নাম বললে পরে ওই উপজেলার যে কোনো প্রান্ত থেকে আমার বাবাকে চেনে। উনি একজন খুব নামকরা, মানে প্রাথমিক বিদ্যালয়ে আর কি, উনি প্রাইমারি শিক্ষক ছিলেন। মানে দুলাল মাস্টার বললে পরেই উপজেলার যে কোনো মানুষ একদম সবাই চেনে এক নামে। আমার বাবা আমার চাইতে অনেক আগে স্টার আর কি আমার এলাকায়। মানে আমরা এখনো দুলাল মাস্টারের ছেলে হিসাবেই পরিচিত। তা এই যে আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবন সংগ্রাম, তাদের শিল্প চর্চা, সাধনা, এইখান থেকেই কিন্তু একটা দেশের সবচেয়ে বড় শক্তি জন্ম নেয়, সংগঠিত হয়। এই মানুষগুলো আসলে প্রাণের মানুষ। উচ্চবিত্ত বা যাদের সঙ্গে আমাদের অনেক পার্থক্য, একটা কোটিপতির ছেলের পক্ষে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মানবতা সবকিছু নিয়ে বেড়ে ওঠা ওর পক্ষে সম্ভব না। কারণ ওর কোনো কিছুর অভাব নেই, ওর কোনো যন্ত্রণা নেই, ওর কোনো স্ট্রাগল নেই। তা আমাদের নানান ধরনের জীবনের গল্প আছে। আবৃত ভাবছে যে উনি রাজবাড়ির গল্প শোনাবে, অথচ কি শোনাচ্ছে। আমি আবার কি সরাসরি কোনো কথা বলতে পারি না, কারণ শুধু শুধু বলে লাভ নেই, শুধু বিনোদন দিয়ে লাভ নেই। বিনোদনের সঙ্গে যদি না বলা যায়, সেই জায়গা থেকে যদি মানুষকে উৎসাহিত করা না যায়, কারণ আমি আর কতদিন কাজ করব। তা আমি যে জায়গা থেকে, একটা মফস্বলের একটা ছেলে, একটা গ্রামের একটা ছেলে, আমি যখন কলেজে পড়ি তখন আমার গ্রামে ইলেকট্রিসিটি গেছে, ঠিক আছে? তার আগ পর্যন্ত ইলেকট্রিসিটি ছিল না। আমার গ্রামের রাস্তা মাটির রাস্তা ছিল। আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার মঞ্চনাট্য করার কারণে ঘুরেছি। সবশেষ আমি দেখেছি যে আমার গ্রামের বাড়ির পাশে রাস্তাটি মানে বাঁধানো, মানে পাকা হয়েছে আর কি, পিচ ঢালা হয়েছে। তার মানে আমি একেবারেই গ্রামের। সম্ভাবনাগুলো ওখান থেকেই আর কি, সবচেয়ে শক্তিগুলো রাখতে হয়, যে সম্ভব, মানুষের পক্ষে সম্ভব। এবং এই মানুষগুলো হচ্ছে, এই যে করোনা কাল চলছে,
গরিব মানুষ যারা, তথাকথিত গরিব মানুষ যারা, খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রেণী অথবা লেবার শ্রেণীর, শ্রমিক শ্রেণীর মানুষ, এরা কিন্তু তুলনামূলকভাবে কম আক্রান্ত হচ্ছে। কেন? তাদের কায়িক শ্রমটা আছে, এবং আমাদের কায়িক শ্রমটা, আমরা গ্রামগঞ্জের মানুষ খুব কায়িক শ্রম করি খুব বেশি, হ্যাঁ, এবং খাই পিওর জিনিস, অল্প খাই কিন্তু পিওর, পরিশুদ্ধ। তাই ঢাকা শহরে এসে হচ্ছে আমাদের মধ্যে ভেজাল ঢুকতে শুরু করে। তা সেই কলেজ জীবনে যখন একদম পিওর লাইফ, একদম বিশুদ্ধ জীবন ছিল, একদম মানে কি বলবো, লাউয়ের ডগা বা একদম কচি পাতার মতো সবুজ, টকটকা সবুজ, বৃষ্টি পড়লে পরে যেমন ধুলোবালি সবকিছু মুছে গিয়ে একদম মনে হয় যে সাবান দিয়ে একদম পরিষ্কার করে ধোয়া। তো এইরকম জীবন ছিল যখন, তখন তো আসলে কোনো চিন্তা ছিল না, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত মনে হতো যে স্বপ্নের রাজ্যে আমি বসবাস করছি। তা রাজবাড়ী কলেজে আমি ভর্তি হব, মানে ইন্টারভিউ, অ্যাডমিশন টেস্ট দিতে আসবো। তা আমি বেলগাছিতে থাকতাম। রাজবাড়ি থেকে 2 স্টেশন দূরে হচ্ছে বেলগাছি, মানে ওই কুষ্টিয়ার ওই দিকে যেতে আর কি। রাজবাড়ি থেকে রওনা দিলে সূর্যনগর প্রথম স্টেশন, তারপর বেলগাছি, তারপর কালুখালী, এরকম, তারপর পাংশা, এরকম ভাবে কুষ্টিয়ার ওই মানে রাস্তা, ট্রেন লাইন। তা যেদিন আমাদের পরীক্ষা হবে, অ্যাডমিশন টেস্ট হবে কলেজে, ফার্স্ট ইয়ারে ভর্তি, রাজবাড়ী সরকারি কলেজে আমি ভর্তি হব। আমরা বেলগাছি থেকে প্রায় 7-8 জন বন্ধু আমরা একসঙ্গে অ্যাডমিশন টেস্ট দেব। তো পরের দিন সকালের ট্রেনে হয়তো আসতে পারতাম, যেদিন আমাদের পরীক্ষা, কিন্তু সেদিন হরতাল পড়লো। তখন হরতাল হতো খুব। তো হরতাল পড়ার কারণে আমরা আগের দিন রাত্রেবেলা আমরা সাথে সাথে চিন্তা করলাম, এবং ট্রেনও তো সারাদিন 1-2টা ট্রেন, তখন যাতায়াতের ব্যবস্থা খুব খারাপ ছিল, বাস লাইন টাইন কিছুই তখনও হয়নি। তা আমরা রাতের ট্রেনে, আমরা লাস্ট একটা ট্রেন ছিল, সেই ট্রেনে আমরা ওই কয়েকজন বন্ধু মিলে আমরা রাজবাড়ী স্টেশনে এসে নামলাম। নামার পর আমাদের তো থাকার কোনো জায়গা নেই, কোথায় থাকবো, কি করব, এটা নিয়ে আমরা চিন্তা করেছি যে স্টেশনে বসেই আমরা হয়তো গল্প গুজব করে কাটিয়ে দেবো। আর স্টেশনটা তো তখন খুব জমজমাট, রাজবাড়ী স্টেশন আমার একটা প্রিয় জায়গা, রাজবাড়ী শহর যেমন আমার প্রিয়, সে আমি এখন আর সেই স্টেশন নাই, কারণ এখন ট্রেন ওই রকম চলে না। মানে আমি খুব মানে কষ্ট পাই, এবং রাজবাড়ির কিছু কিছু জায়গা আমার মানে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার মনে পড়ে। যাই হোক, তা বন্ধু বান্ধব মিলে আমরা ডিসিশন নিলাম যে আমরা স্টেশনেই রাতটা কাটাবো, তারপর সকাল হলে পরে রাজবাড়ী স্টেশন থেকে 5-6 মিনিট হাঁটলে পরে হচ্ছে রাজবাড়ী কলেজ, সেখানে যাব, পরীক্ষা দেবো, বা যাওয়ার আগে আমরা হোটেল থেকে নাস্তা টাস্তা করে যাব। তা এই চিন্তা ভাবনা করতে করতে আমরা যে ট্রেন থেকে নেমেছি, হঠাৎ দেখলাম যে একটা বিয়ের মানে বরযাত্রী দল নামলো। নামার পরে আমার এক বন্ধু আর কি, খুব দুষ্টু প্রকৃতির আর কি, ও বললো যে এক কাজ কর, চল আমরা সবাই মিলে এই বরযাত্রী দলের সদস্য হয়ে এরা যেদিকে যায় আমরা চলে যাই। তারপরে তখন বললাম কি, যে কলেজে সবে মাত্র মানে এসএসসি পাস করেছি, বললাম না যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিঘ্ন নেই। তারপর সাথে সাথে হই হুল্লোড় করে আমরা স্টেশন থেকে বের হলাম। বাইরে এসে দেখি যে অনেক রাত হয়েছে, তখন রাত 12টা, 11টা, 12টা বাজে। অনেকগুলো রিক্সা সিরিয়ালি দাঁড় করানো, এবং কোন রিক্সা, এগুলো রিজার্ভ করা রিক্সা, সব হচ্ছে ওই বরপক্ষের বরযাত্রীদেরকে নিয়ে যাবে, মানে ওই বিয়ে বাড়িতে যারা যাবে তাদের জন্য। তা সবাই ওই 2-3 করে এক এক রিক্সায় উঠছে, আর রিক্সাওয়ালাকে বলা আছে যে বিয়ে বাড়ি কোন জায়গায় সেখানে নিয়ে যাবে। তো এরকম আমরাও 2টা রিক্সায় 6 জন না কজন ছিলাম, আমরা উঠে পড়লাম, বিয়ে বাড়ি চলে গেলাম। বিয়ে বাড়িতে যাওয়ার পরে যেটা হয়, খাবার দাবার, হাত মুখ ধোয়া, তারপরে প্রথমে একটু নাস্তা দেয়, সে নাস্তা খেলাম, তারপরে রাতের খাবার, পোলাও, মাংস, এটা সেটা, এগুলা খাওয়া দাওয়া। তা খাবার টেবিলে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এখন চিন্তা করছি যে এরপর আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, যদি টের পেয়ে যায় যে আমরা বহিরাগত। এর মধ্যে দেখলাম যে একটু কানাঘুষো হচ্ছে, একজন একজনকে জিজ্ঞাসা করছে এরা কারা, এরা কি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? কারণ ছেলে পক্ষ আমাদের ভেবেছে যে আমরা মেয়ে পক্ষ, আর মেয়ে পক্ষ ভেবেছে আমরা ছেলে পক্ষ। যাক, এই কথা বলা টলার পর আমরা যখন সবাই মিলে যখন বের হয়ে চলে আসবো, যে এখন আর থাকা যাবে না, বের হওয়ার সময় হঠাৎ করে দেখি যে ওই যে হোটেলে আর কি বরযাত্রীদের রাখার ব্যবস্থা করা হয়েছে, ওইখানে সিরিয়ালি যে আপনারা কি ঘুমাতে যাবেন না বিয়ে দেখবেন? তা আমরা বলি না, আমরা ঘুমাতে যাব। তারপরে আমাদের একটা রুমের চাবি দিয়ে দিল সেই হোটেলের। তারপরে সেই হোটেলে গিয়ে আমরা সবাই মিলে হই হুল্লোড় করে রাতে থেকে হোটেলের মধ্যে 2টা চৌকি খাট ছিল, এই কোনো মতো আড্ডা টাড্ডা দিয়ে সারা রাত একটু বইপত্র সাথে ছিল, একটু পড়াশোনা করলাম, ব্যাগের মধ্যে ছোট কাঁধে ঝুলানো ব্যাগ, এই পড়াশোনা করে তারপরে সকালবেলা মানে যাতে ওরা টের পাওয়ার আগে আমরা ওখান থেকে হোটেল থেকে বের হয়ে কলেজের দিকে হাঁটা দিলাম। তারপরে যাই কলেজে অ্যাডমিশন টেস্ট দিলাম। এই হচ্ছে রাজবাড়ী কলেজের বরযাত্রী হওয়ার ঘটনা।
জি, অসংখ্য ধন্যবাদ। চমৎকার মজার একটি ঘটনা শুনছিলাম। আসলে এই ঘটনাটি আমার জানা ছিল না, তবে আজকে শুনে আসলেও মজা পাচ্ছিলাম। বেশ মজার একটি ঘটনা দাদা শেয়ার করলেন। আসলে যে বিষয়টা হয় করোনার সময় আমরা আহ, মানে এমন ভাবে, মানে দাদা যে বিষয়টা বলছিলেন যে করোনা নিয়ে, যে এই মুহূর্তে মানে করোনা নিয়ে মানে এই সময়টাতে অনুষ্ঠানে আসা বা এই বিষয়গুলো আসলে অনেকে অন্যভাবে দেখে। তবে দাদা আমাদের যে পরিবেশনাগুলো থাকে বিশ্লেষণ মিডিয়া থেকে, করোনায় সচেতনতা মূলক অনুষ্ঠান আমরা করি, আমরা সংবাদের মাধ্যমে মানুষকে খবরগুলো পৌঁছে দিই, এবং আমাদের যেই পার্টি থাকে এই পার্টি, সেটি হচ্ছে সেটির মাধ্যমে আর কি একটু হলেও মানুষ যাতে এই বিষয়গুলো থেকে দূরে থাকে এবং মানুষ যাতে একটু হলেও স্বাভাবিক জীবনটা তারা একটু উপভোগ করতে পারে। এই জন্যই কিন্তু দাদা আমরা এই অনুষ্ঠানটি আসলে করে থাকি। আবারও আমি কমেন্টস পড়বো, অনেকেই অনেক কমেন্টস করছেন, সেই কমেন্টস গুলো আবার একটু পড়ে আসি। জাহিন উৎস তিনি লিখেছেন, দ্য লিভিং লেজেন্ড অফ বাংলাদেশ, সো লাভ ইউ স্যার। জি এম শহীদুল ইসলাম তিনি লিখেছেন, হারকিপটা নাটকটা অনেক সুন্দর হয়েছে। আকাশমণি তিনি লিখেছেন, আয়নাবাজির মতো একটা লেজেন্ড মুভি দেখতে চাই। শুভ শুভশ্রী রয় তিনি লিখেছেন, খুব প্রিয় একজন মানুষ। জুনায়েদ সালমান তিনি লিখছেন, দাদার হারকিপটে নাটকটি আমার দেখা সেরা নাটক। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা নাটক আমাদের উপহার দেওয়ার জন্য। এমডি রুবেল তিনি লিখেছেন, দেশ বরেণ্য অভিনেতা স্যারকে লাইভে দেখতে ও শুনতে পেরে খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ স্যার। ইউসুফ কালু তিনি লিখেছেন, আমি কি চঞ্চল চৌধুরীর কোনো উপস্থাপনা মিস করলাম? বিলম্বে অংশগ্রহণ করলাম। স্বাগতম চঞ্চল চৌধুরী। না, আপনি হয়তোবা মিস করেছেন, দাদা অনেকক্ষণ ধরে আছেন, মিস করতেই পারেন, কারণ দাদার প্রতিটি কথা প্রতিটি মুহূর্ত কিন্তু আমরা উপভোগ করছি। অপু দেবনাথ অপু তিনি লিখেছেন, দাদা মানুষ মানুষের জন্য এই গানটি শুনতে চাই, ভূপেন হাজারিকার। এবং আমরা জানি দাদা ভূপেন হাজারিকার গান কিন্তু খুব সুন্দর গান, তবে আজকের অনুষ্ঠানে কিন্তু আমরা অবশ্যই একটি হলেও ভূপেন হাজারিকার গান দাদার কাছ থেকে শুনতে চাই। আরিফ নাজমা রশিদ তিনি লিখেছেন, আপনার মাধ্যমে বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশিকে সালাম জানাই। আমি জানিয়ে দেবো, সালাম জানিয়ে দেবো বৃন্দাবনদার খুশিকে, বলবো যে মাদারীপুরের সমস্ত মানুষ তোমাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছে। মাদারীপুরে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন দাদা আজকে কমেন্টস করছেন, যার মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন, ক্রীড়া ব্যক্তিত্বরা রয়েছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, সবাই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, তারা কিন্তু কমেন্টস করছেন। ইরান শিকদার তিনি লিখছেন, সুন্দর উপস্থাপনা হচ্ছে আজ। কেইস রহমান মামুন তিনি লিখছেন, দাদা আমাদের বর্তমান প্রজন্ম অনেক বেশি ভিনদেশী সংস্কৃতি নির্ভর হয়ে পড়েছে, এই ব্যাপারে আপনার মতামত? এই প্রশ্নটি আমিও দাদার কাছে করতাম। ধন্যবাদ আপনাকে, আপনি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অবশ্যই দাদা এটির উত্তর দেবেন। প্রকাশ কুমার বিশ্বাস তিনি লিখেছেন, মজার ঘটনা দাদা, আমি আপনার কোনো এক সাক্ষাৎকার পড়েছিলাম, রাজবাড়ী আমারও প্রিয় শহর, কারণ ওখানে আমার শ্বশুর বাড়ি। পনির মোল্লা তিনি লিখেছেন, সিঙ্গাপুর থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন বলেই আমরা আসলে অনুপ্রাণিত হই। তো দাদা যে বিষয়টি করতাম, আমার একটি প্রশ্ন ছিল, তার আগে কেইস রহমান মামুন তিনি প্রশ্ন করেছেন যে ভিনদেশী সংস্কৃতির উপর নির্ভর হয়ে যাচ্ছি। তো এরই প্রেক্ষিতে আমার যে প্রশ্নটি ছিল দাদা, বর্তমান সময়ে আমরা দেখি যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই যদি আমি বলি যে বিভিন্ন কন্টেন্ট আসে এবং সেটি কিন্তু আমাদের সংস্কৃতিকেও কিন্তু দাদা সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ। দেখা যাচ্ছে যে পাশ্চাত্য সংস্কৃতিকে ফলো করে তারা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, মানুষ তাদেরকে বিনোদন হিসেবে নিচ্ছে, তাদেরকে অনেকে দেখা যাচ্ছে যে অনেক অন্যভাবে নিচ্ছে। তো এইটি দাদা কিন্তু আমাদের আসলে মূল শিল্প সত্তায় কিন্তু দাদা এটি আসলে আঘাত হানে। তো এই বিষয়টিকে দাদা আসলে আপনি কিভাবে দেখেন? এবং কেইস রহমান মামুন তিনি প্রশ্ন করেছেন যে ভিন্ন সংস্কৃতির উপর নির্ভর হয়ে পড়ছি, তো দুটি বিষয়কে একসাথে করে দাদা আপনি কিভাবে বলবেন? জি, এই ধরনের প্রশ্নের সঙ্গে আসলে থাকতে ভালো লাগে, কারণ এমনি এমনি তো জীবনে তো অনেক কথা বললাম, অনেক অভিনয় করলাম, গানও কম গাইলাম না, কিন্তু তাতে করে খুব বেশি ভালো কিছু হয়নি। হয়তো বিনোদন হয়েছে মানুষের, কিন্তু আসলে তা করতে চাইনি। যে কাজটি করতে চেয়েছি সেটা হচ্ছে নিজেদের যে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, এটাকে ধরে রাখার জন্য বাংলা নাটক, বাংলা সিনেমা, বাংলাদেশের দর্শক এদেরকে একাত্ম করার জন্য হচ্ছে কাজগুলো করেছি এত বছর ধরে। এবং সেই চলাটা খুব কঠিন পথ চলা। সেক্ষেত্রে বলবো যে অসহায় লাগে এই সময়ে এসে। খুবই প্রাসঙ্গিক একটি কথা এবং প্রশ্ন এই সময়ের জন্য, যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের দিয়ে আমরা যে ধরনের কন্টেন্ট পাই,
এবং তার দ্বারা আমাদের যুব সমাজ, নতুন প্রজন্ম প্রভাবিত হচ্ছে, নষ্ট হচ্ছে। এর পেছনে প্রধান দায় তো অবশ্যই রাষ্ট্রের দায় অনেক বেশি, সেই সঙ্গে পরিবারের যারা আছেন তাদের সন্তানদের হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বিষয় বস্তুগুলো, মেশিনপত্র আর কি, যেটা এগুলো যেন খুব সহজে না আসে। এখন তো মোবাইল ফোনটা অ্যাভেলেবেল, মানে চাইলে নেটটা অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে সরকারি কিছু নীতিমালারও প্রয়োজন আছে। যেমন আমি মনে করি কি যে আমি বাংলাদেশে আমার জন্ম, আমি বাঙালি, আমি বাঙালির সংস্কৃতিকে আমি ধারণ করব। আমি যা যা করব তার মধ্যে যেন আমার সংস্কৃতিরই যেন বহিঃপ্রকাশ ঘটে। তো যখনই আমি বিদেশি সংস্কৃতি দ্বারা প্রভাবিত হব, ওটা কিন্তু আমার না। হ্যাঁ, আর বিনোদনেরও কিন্তু মাত্রা থাকে। এই যে ভালো লাগছে, অনলাইনে অনেক কিছু দেখেই অনেক মজা লাগে, কিন্তু সেই মজারও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। যে জিনিসটি আমার কাছে মজা লাগবে সেই জিনিসটি 8-10 জনের জন্য ক্ষতিকর কিছু হতে পারে। অতএব এটা সার্বজনীন করে দেওয়াটা ঠিক না। কিছু কিছু কন্টেন্ট আছে যেটা আমার ছেলে ইউটিউবে দেখছে, আমিও দেখছি, আমার বাবা মাও পারলে পরে দেখছে, সবাই দেখছে। এই যে এক হয়ে যাওয়া, এটা তো একটা মানে ভাগ থাকতে হবে যে কোন কাজটি আসলে কোন জিনিসগুলো কাদের দেখা দরকার, বা এবং প্রচারটাও সেইভাবেই করা উচিত। এই দায়টা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই দায়হীনতা আছে। কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপস্থিতি হয়েছে, আবিষ্কারই হয়েছে হচ্ছে এখানে বিজনেস করার জন্য, ব্যবসা, টাকা। যার যত দর্শক, যার যত ভিউ, সে তত বেশি এখান থেকে প্রফিট নেবে। তাতে করে জেনারেশন নষ্ট হোক, কালচার নষ্ট হোক, বা দেশ নষ্ট হোক, তাতে তাদের কিছুই যায় আসে না। আমিও ফেসবুক করি, কিন্তু আমিও, হ্যাঁ, তা সো এটা নিজস্বতা ধরে রাখার জন্য সেই কারণেই হচ্ছে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কালচারাল শিক্ষাটা খুব দরকার। সংস্কৃতি শিক্ষা যেটা, কালচারাল এডুকেশনটা খুবই দরকার। যে কোনটা ভালো, কোনটা মন্দ, তুমি কোনটা করবা, কোনটা করবা না, শুধুমাত্র তুমি পরো তোমাকে 100তে 100 পেতে হবে, বাবা মার এই যে তারা দেওয়া, এর সাথে এই জিনিসগুলো দেখানো যে তোমার এইটা কিন্তু ভালো না, এটা তুমি করো না, এটা তো আমাদের কালচারের সঙ্গে যায় না। আমরা একটাই শুধু এখন শিক্ষা দেই সন্তানদেরকে, ধর্মীয় শিক্ষা, এবং সেই শিক্ষাটা আবার এত মাত্রাতিরিক্ত দিয়ে ফেলি যে সে কট্টর ধার্মিক হয়ে যায় অনেক সময়। এটাও কিন্তু আবার আমাদের জন্য অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, এটা স্পর্শকাতর বিষয়, এটা নিয়ে আমি আর বলতে চাই না। কিন্তু এই সবকিছু সম্ভব যদি পরিবার থেকে অথবা আমাদের সমাজ থেকে যদি এই কালচারাল শিক্ষাগুলো যদি আস্তে আস্তে তো কমে গেছে, এগুলো বাড়ানোর দরকার। তাহলে পরেই এই বিদেশি সংস্কৃতি আমাদেরকে এইভাবে আক্রান্ত করতে পারবে না, কিংবা আমাদেরকে দখল করতে পারবে না। এই জি দাদা, অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম দাদা। আপনার কথা আবারও শুনবো দাদা, যেহেতু ভূপেন হাজারিকার গানের অনুরোধ এসেছে দাদা, ভূপেন হাজারিকার গানের কিছু অংশ কি আমরা শুনতে পারি কিনা দাদা? আচ্ছা, আমি এই গানটি গেয়েই আমি বিদায় নেব, কারণ 1 ঘন্টা হয়ে গেছে। এরপরে আমার একটু পার্সোনাল কিছু কাজ আছে। বিভিন্ন সংকটের ভেতর দিয়ে এখানে আসা, তো এই সময়টুকু আমি 9টা থেকে 10টা এই সময়টুকু আসলে তোমাদের জন্য নির্ধারণ করেছিলাম যে এই সময়টুকু তোমাদের সঙ্গে আড্ডা দেবো। সে আড্ডার প্রায় শেষ প্রান্তে আমি একটা গান গাই, তারপরে হয়তো লাস্ট একটু কথা বলে চলে যাব, বা পরবর্তীতে সুযোগ হলে পরে হয়তো আসবো মাদারীপুরে। বা মাদারীপুরের মানুষ এত বেশি ভালোবাসে, অতএব এই ভালোবাসাকে তো মানে দূরে ঠেলে দেওয়া যাবে না, তাই না? ভালোবাসা মানুষকে কাছে আনে, আমিও কাছে চলে আসবো একদিন। আর রিকোয়েস্ট একটাই, যে এখন তো অনেক মানুষ দরিদ্র, অসহায়, যাদের দিন চলে না। তা আমি জানি না যে এখানে যারা আজকে অনুষ্ঠান দেখছেন এদের মধ্যে কে কতটা সমর্থবান। যদি সমর্থবান হয়ে থাকেন, আপনার যতটুকু সীমাবদ্ধতা থাক বা সামর্থ্য থাক, যাই থাক, সেটার ভিতর দিয়েও পাশের মানুষের পাশে দাঁড়ানোর মানে চেষ্টা করবেন। সর্বশেষ একটি প্রশ্ন ছিল, আপনি যেহেতু বললেন গানটি গেয়ে বিদায় নেবেন, আর দুটি প্রশ্ন যদি দাদা আপনাকে আমি করতাম, সেটা হচ্ছে দাদা, বর্তমান তরুণ প্রজন্মের উদ্দেশ্যে, তরুণ প্রজন্মে যারা নাটক করতে চায় বা শিল্প চর্চা করতে চায়, তাদের উদ্দেশ্যে দাদা যদি 2-1টি কথা বলতেন, এবং দাদা শিল্প চর্চার ক্ষেত্রে এবং সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কোন বিষয়টা মুখ্য, এই দুটি প্রশ্নের উত্তর যদি দাদা আমাদের উদ্দেশ্যে দিতেন। এবং আপনি জানেন দাদা, আমাদের মাদারীপুরে করোনা আক্রান্ত এলাকার মধ্যে আমরা রেড জোনের মধ্যে আছি, মাদারীপুর জেলা। আমাদের মাদারীপুরবাসীর জন্য যদি ছোট করে দাদা কিছু বলতেন, তারপরে আপনার গান শুনতে শুনতে আমরা তাহলে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। আচ্ছা, এক হচ্ছে করোনার আক্রান্তের সারা দেশেই তো একদম মানে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনা। তো সবারই এখন একটাই দায়, যে যতটা মানে সম্ভব মানে স্বাস্থ্যবিধি মেনে চলুন। এটা মাদারীপুরবাসীর জন্য না, সারা দেশের মানুষের জন্য একই কথা, সবাইকে স্বাস্থ্যবিধি মানতেই হবে। এবং অনেকে মানে কি নানান ধরনের দোহাই দিয়ে বাইরে বেরোন, অনেকে বলেন যে
কাজ না করলে পরে খাবো কি, এটা দোহাই না, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু তারপরেও যদি আপনার সামর্থ্য থাকে কোনোভাবে 2-1 মাস বেঁচে থাকেন একটু কষ্ট করে। এবং এটা একটা রিকোয়েস্ট যে স্বাস্থ্যবিধি মেনে চলেন, আর এই যে অসহায় দরিদ্র মানুষের একটু পাশে দাঁড়ান। ওই অসহায় দরিদ্র মানুষটি কিন্তু ও যদি খাবার না পায়, আপনার হয়তো সামর্থ্য আছে, আপনি যদি ওকে একবেলার খাবার যদি দেন, ওই একবেলা কিন্তু ওকে বাইরে বেরোতে হবে না, একটু শুধু মনে রাখবেন। অতএব ওকে যদি একটু সাহায্য করে যদি ওকে ঘরে রাখা যায় সেটা রাখেন, আর না রাখলে পরে ও বাইরে যাবে বা ওর মতো আরো 10 জন বাইরে যাবে। আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি ওকে বাইরে ঘরে রাখতে পারলেন না, ও বাইরের থেকে ভাইরাসটা নিয়ে আসবে, আপনিও আক্রান্ত হবেন। আপনার ওই সামর্থ্য থেকেও কোনো লাভ হবে না। আপনি কোটিপতি হয়ে কিন্তু এখন কিন্তু ধনী দরিদ্র জ্ঞানী অজ্ঞানীর কোনো পার্থক্য নাই। করোনা কিন্তু কাউকেই বাদ বিচার করছে না, যাকে পাচ্ছে তাকেই কিন্তু আক্রান্ত করছে। এটা একটা। আর নতুন প্রজন্মের জন্য আমি যেটা বলছিলাম, অলরেডি আমি সারাক্ষণ ধরে এই ধরনের কথাই বলছিলাম, এটা হয়তো নির্দিষ্ট করে বলা হয়নি। যারা মোট কথা এই কালচারাল যে প্র্যাকটিসটা বা অ্যাক্টিভিটিস গুলো করা দরকার, এটা নতুন প্রজন্মের খুব বেশি করে করা দরকার, কারণ এই চর্চাটি কমে গেছে। যারা এই চর্চাতে আগ্রহী বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে একটু কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত হতে চান, তাদের কাছে আমার একটাই অনুরোধ, নির্দিষ্ট কোনো মানে উচ্চ টার্গেট রাখবেন না। এটা হচ্ছে আপনার নিজেকে শুদ্ধ করার জন্য। সংস্কৃতিটা নিজেকে শুদ্ধ করে, বা আপনি যদি একজন শুদ্ধ মানুষ হতে পারেন, আপনার সেই শুদ্ধতার আলো আপনি আরো 10 জনের মধ্যে ছড়াতে পারবেন। এই উদ্দেশ্যে সংস্কৃতি চর্চা করেন। অন্য বৈষয়িক কোনো হিসাব করে করবেন না যে আমি তো ভালো আবৃত্তি করি বা আমি ভালো গান করি, আমি সুপারস্টার হয়ে যাব, আমি প্রচুর টাকা কামাই করব, আমার সারা দেশের মানুষ চিনবে। এইটা যদি টার্গেট হয় তাহলে ঝামেলা আছে। তার মানে আপনি বৈষয়িক বিষয়টা বেশি ভাবছেন। বিষয় আর শিল্প একটা কিন্তু আরেকটার সাথে প্রচন্ড দ্বন্দ্ব। শিল্পের সঙ্গে কিন্তু সম্পদের একটা আলাদা সংঘাত আছে। সম্পদ যখন সম্পদের আধিক্য ঘটলে পরে তখন আর সেখানে শিল্প থাকে না। তা শিল্প চর্চাটাই মনে মনে করার চেষ্টা করেন, ওটাই মনে প্রাণে বিশ্বাস করেন। আর সর্বোপরি যারা এই কাজগুলো করতে চান, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। একজন ভালো মানুষের পক্ষে সবকিছু করা সম্ভব। আমি মনে করি পৃথিবীতে একজন ভালো মানুষ হচ্ছে সবচাইতে ক্ষমতাশালী। একজন ভালো মানুষের পেছনে হাজার হাজার মানুষ এসে দাঁড়ায়, কারণ জানে যে ওই মানুষটি ভালো মানুষ। কিন্তু ক্ষমতাশালী একজন রাজনীতিবিদ যে দুর্নীতিবাজ, তার পেছনে হয়তো 2-1 হয়তো কাছে আসবে, কিন্তু তার পেছনে ভালোবেসে কোনো মানুষ দাঁড়াবে না। তো ভালো মানুষটি হচ্ছে সবচেয়ে জরুরি। শিল্পী হওয়ার আগে আপনাকে ভালো একজন মানুষ হতে হবে। এটাই নতুন প্রজন্মের জন্য আমার বলা। জি, অসংখ্য ধন্যবাদ দাদা। আসলে আমাদের যে মুহূর্তগুলোই মানে যে কথাগুলি আপনার কাছ থেকে শুনছিলাম, প্রতিটা কথাই কিন্তু প্রতিটা মুহূর্তই কিন্তু আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, এবং অনেকটা সময় আপনার সাথে আমরা কাটিয়ে দিয়েছি, আমাদের দর্শকরা কাটিয়ে দিয়েছে, কিন্তু আসলে সময় যে কোন দিক দিয়ে চলে গিয়েছে আমরা কিন্তু টের পাইনি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আবারও মাদারীপুরবাসী এবং বিশ্লেষণ মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাদারীপুরে পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আপনার দাওয়াত থাকবে আমাদের এবং মাদারীপুরবাসীর পক্ষ থেকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমার সাথে আজকে যুক্ত ছিলেন বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে যিনি জায়গা করে নিয়েছেন তার অভিনয় শিল্প এবং তার শিল্পী সত্তার মাধ্যমে সেই মানুষ। এবং আমরা আজকে দেখতে পেরেছি, আমরা কিন্তু প্রতিটা সেকেন্ডে কমেন্ট পাচ্ছিলাম, আমরা আসলে কমেন্টস পড়ে শেষ করতে পারিনি। আমাদের সাথে যুক্ত ছিলেন দেশ বরেণ্য অভিনেতা, একাধারে সঙ্গীত শিল্পী ও চিত্রশিল্পী চঞ্চল চৌধুরী। প্রতিদিনের ন্যায় সঞ্চালনায় ছিলাম আমি আলফিন আহিয়ান আবৃত। আপনারা বিশ্লেষণ মিডিয়ার সাথেই থাকুন। আমরা চঞ্চলদার গান শুনতে শুনতে, ভূপেন হাজারিকার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি। ধন্যবাদ বিশ্লেষণ মিডিয়াকে এবং মাদারীপুরের সর্বস্তরের মানুষকে যারা এই অনুষ্ঠান দেখলেন এবং যারা আমাকে ভালোবাসেন অথবা দেশকে ভালোবাসেন, সবার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আর ওই যে সূত্র একটাই, মন্ত্র একটাই, মানুষ মানুষের জন্য, এটা আমার কাছে সবচাইতে সেরা বাণী বলি, সেরা গান বলি, এটাই আমার কাছে মনে হয়। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু?
মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। ধন্যবাদ সবাইকে।